আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমরা বুয়েটের ফিজিক্স কোশ্চেন সলভ করব। আমি মোহাম্মদ নাজমুল সাকিব, বর্তমানে বুয়েটের ট্রিপল ডিপার্টমেন্টে পড়ছি। আমরা আজকে বুয়েটের যে সেশনটার কোশ্চেন সলভ করব সেটা হচ্ছে 2023-24। এই 2023-24 যে সেশনটা আছে, এই সেশনের কোশ্চেন এখনও বুয়েট পাবলিক রিভিল করে নাই। যেহেতু এখনও বুয়েট এটা পাবলিকলি দেয় নাই, তা আমি এটা বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করেছি। তাই কোশ্চেনের যে ভ্যালুগুলো সেগুলো পরিবর্তিত থাকতে পারে, তবে আশা করা যায় প্যাটার্নগুলো ঠিক থাকবে। তো চলো আমরা আমাদের প্রশ্নগুলো সলভ করা শুরু করি। প্রথম যে প্রশ্নটা আছে সেটা আমাকে বলছে যে হার্টের প্রতি মিনিটে 90 বার বিট করে একটা হার্ট, মানে আমাদের মানবদেহে যে হার্ট আছে বা যে কোনো একটা হার্ট 90 বার বিট করতেছে এবং প্রতি বিটে ৭০ মিলি পরিমাণ রক্ত পাম্প করছে এবং সেটা পাম্প করে আমাদের সারা শরীরে প্রবাহিত করে। তোমরা সবাই জানো যে আমাদের স্বাভাবিক যে রক্তের চাপ থাকে সেটা মোটামুটি ৮০ থেকে ১২০-এর মধ্যে থাকে, ঠিক আছে, মিলিমিটার মার্কিউরি চাপ। তো আমাদের এখানে বলে দিয়েছে যে এই যে আমাদের এত মিলি রক্ত পাম্প করছে সেটা এত মিলি চাপের বিপরীতে করছে। আমাদের কাছে জানতে চেয়েছে ক্ষমতা কত। খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটা কোশ্চেন এবং খুব ইজি কোশ্চেন। তো আমরা সলভ করবো এভাবে, ক্ষমতা যেহেতু চেয়েছে তাহলে ক্ষমতা ইকুয়াল টু আমরা কি জানি, ক্ষমতা ইকুয়াল টু হচ্ছে যে প্রতি সেকেন্ডে যে পরিমাণ কাজ হয় তাহলে W/T। এখন আমাকে দেখতে হবে ঠিক কি পরিমাণ কাজ হচ্ছে। এখন একটা জিনিস আমরা খেয়াল করলে দেখব, এখানে আমাদের যে চাপ সেটা দেওয়া আছে হলো ৮০ মিলিমিটার মার্কিউরিক চাপ, এটা হচ্ছে নির্দিষ্ট। এবং এটার রেসপেক্টে আমাদের যে রক্ত পরিবাহিত হচ্ছে অর্থাৎ ভলিউমের পরিবর্তন সেটা কত, সেটা আমরা দেখতে পাচ্ছি যে ৭০ মিলি। তো এখানে একটা জিনিস খেয়াল করো, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, তাহলে আমরা এখানে লিখতে পারি পিডিভি। আমরা জানি এটা এই তরল পদার্থ বা বায়বীয় পদার্থের ক্ষেত্রে আমরা কাজ ইকুয়াল টু পিডিভি ইকুয়াল টু লিখতে পারি, ঠিক আছে, ডিভাইড বাই টাইম। এখন আমাদের কাজ হচ্ছে ভাইয়া এই চাপের মানটা কত এবং আমাদের আয়তনের মানটা কত। লক্ষ্য করলে দেখবা যে আমরা এখানে পাওয়ার বের করছি এবং আমাদের সব কিছু ক্যালকুলেশন আমরা করব কি এসআই এককে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে একটা কনসেপ্ট আছে, কনসেপ্টটা হচ্ছে এরকম যে আমাদের মিলি, আমাদের লিটার এবং মিটার স্কোয়ার এগুলোর মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি ভাইয়া? সম্পর্কটা হচ্ছে এরা প্রত্যেকে একে অপরের ১০০০ গুণ, ঠিক আছে। লক্ষ্য করলে দেখো যে আমরা কি জানি, আমরা জানি যে ১০০০ মিলি সমান হচ্ছে কি ১ লিটার এবং ১ মিটার স্কোয়ার, এটা মিটার স্কোয়ার না, এটা হবে আমাদের মিটার কিউব, অর্থাৎ এটা হচ্ছে আয়তন। তাহলে ১ মিটার কিউব সমান হচ্ছে ১০০০ লিটার, এটা আমরা সবাই জানি। তাহলে আমাকে দেওয়া আছে হলো মিলিলিটারে, বাট আমরা যেহেতু এসআই এককে নিব, এসআই এককে ভলিউমের একক কি ভাইয়া? মিটার কিউব। তাহলে আমাকে এখান থেকে এখানে আসতে হবে, তাহলে এখানে আমাদের হচ্ছে 10⁻³ আবার আমাকে এখানে গুণ করতে হচ্ছে 10⁻³, তাহলে আলটিমেটলি এটা কত থাকছে? 10⁻6, অর্থাৎ মিটার কিউব সমান হচ্ছে 10⁻6 মিলি। তাহলে আমাকে এখানে যেহেতু মিলি দেওয়া আছে তাহলে ১ মিলি সমান কত হবে ভাইয়া? 10⁻⁻6 মিটার কিউব। এই কনসেপ্টটা আমার এখানে খুবই কাজে লাগবে। ওকে, লক্ষ্য করো আমাদের এখানে চাপের পরিমাণ কত দেওয়া আছে ভাইয়া? আমাদের এখানে দেওয়া আছে হলো 80 মিলিমিটার মার্কিউরিক চাপ। এখন কাহিনী হচ্ছে ভাইয়া, মিলিমিটার মার্কিউরিক চাপ থেকে আমাদের এসআই এককে যেহেতু কাজ করতে হবে, আমরা জানি কি, আমরা জানি ৭৬০ মিলিমিটার মার্কিউরিক চাপ সমান হচ্ছে কি 1 অ্যাটমসফিয়ার, তাই না, 1 অ্যাটমসফিয়ার প্রেশার। এবং এটার সমান আমরা কি জানি, ১০, ১৩, ২৫ নিউটন পার মিটার স্কোয়ার, প্রতি এককে চাপের পরিমাণ, ঠিক আছে। আমরা এক্স্যাক্টলি এই কনসেপ্ট এখানে কাজে লাগাবো। আমাদের এখানে যেহেতু ৮০ মিলিমিটার মার্কিউরিক চাপ আছে, তাহলে আমরা যদি এটাকে ৭৬০ দ্বারা ভাগ করি তাহলে আমরা এটা অ্যাটমসফিয়ারকে কনভার্ট করতে পারবো এবং ১ অ্যাটমসফিয়ার সমান হচ্ছে ১০, ১৩, ২৫। তাহলে ভাই আমাকে এখানে প্রথমে যে মানটা বসাতে হবে সেটা হচ্ছে চাপের মান। আমরা এখানে দেখতে পাচ্ছি চাপ কত? 80 মিলিমিটার। তো 80 মিলিমিটার মার্কিউরিক চাপকে আমরা এখন নিউটন পার মিটার স্কোয়ার কনভার্ট করব। সেজন্য আমরা যে কাজটা করব, 80 ডিভাইডেড বাই 760 ইন্টু ১০, ১৩, ২৫, এটা আমরা পেয়ে গেলাম চাপের মান। এখন আমাকে কি করতে হবে, আমাকে এখন পরিমাণটা দিতে হবে কতটুকু আয়তন। তাহলে 70 মিলিকে আমরা যদি মিটার কিউবে কনভার্ট করি 10⁻⁻6। এখন দেখো, যদি আমরা দেখছি কতগুলো বিট দিচ্ছে প্রতি মিনিটে, ৯০ বার, এবং যেহেতু প্রতি মিনিটে এটা ১ মিনিট সমান কত, 60 সেকেন্ড, আমাদের যেহেতু সেকেন্ডে নিয়ে আসতে হবে, তাহলে আমরা যদি পুরো জিনিসটাকে ক্যালকুলেশন করি তাহলে যে মানটা আসে সেটা হচ্ছে 1.1199 ওয়াট। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখলে কত সহজ প্রশ্ন বুয়েটে আসছে।
চলো আমরা আমাদের পরবর্তী কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেন আমাদের বলছে ফ্রিজের বরফ বাক্স অর্থাৎ যে জায়গায় বরফ থাকে তার টেম্পারেচার হচ্ছে -8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং কক্ষ তাপমাত্রা অর্থাৎ ফ্রিজটা যে জায়গায় আছে সে এখানকার তাপমাত্রা হচ্ছে 28 ডিগ্রি সেলসিয়াস। খুবই ভালো কথা বলেছে 1 কেজি পানিকে 1 কেজি বরফ করতে কি পরিমাণ কাজ করতে হবে। এই কাজটা বলতে আসলে যেটা বোঝাইছে সেটা হলো ফ্রিজের কি পরিমাণ কাজ করতে হবে। তো চলো এটার আমরা একটু বেসিকটা দেখে নিই। তো আমরা জানি যে একটা ফ্রিজের ক্ষেত্রে যে তাপগতীয় চলকগুলোর যেভাবে কাজ করে সেটা হচ্ছে এরকম যে ফ্রিজের ভিতরে ফ্রিজ মনে করো এখানে আমরা কিছু পানি রেখেছি, তো এখান থেকে এটার টেম্পারেচার হচ্ছে আমাদের T1, ঠিক আছে। এখান থেকে ফ্রিজ Q1 পরিমাণ তাপ নিজে নিয়ে নিবে এবং এই তাপটা শোষণ করার জন্য আমাকে W1 পরিমাণ কাজ করতে হবে। এখন এই যে আমাদের বরফ বানাবো যে পানিটাকে বা যে খাদ্যদ্রব্যগুলো আছে তাদের যে তাপ এবং আমরা যে পরিমাণ কাজ করলাম এই দুই কাজটা যোগ হয়ে ফ্রিজ তার বাইরে যে পরিবেশ সেখানে Q2 পরিমাণ তাপ পরিবেশে ছেড়ে দিবে এবং সেখানে টেম্পারেচার থাকে T2। হ্যাঁ, এখন এই যে T2 এটাকে আমরা বলে থাকি হচ্ছে বর্জিত তাপমাত্রা এবং আমরা প্রথমে যে T1 এর কথাটা বলেছিলাম সেটা হচ্ছে অপসারিত তাপমাত্রা এবং আমাদের কাঙ্ক্ষিত যে W অর্থাৎ আমরা যে কাজটা বের করতে হবে এটাকে আমরা বলে থাকি হচ্ছে সরবরাহকৃত কাজ, অর্থাৎ যে পরিমাণ কাজ করে আমরা ফ্রিজের এই ঘটনাটা ঘটিয়ে রাখি। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে Q1 পরিমাণ তাপ ছিল এটা হচ্ছে অপসারিত হচ্ছে, ঠিক আছে না, এজন্য এটাকে আমরা বলে থাকি হচ্ছে অপসারিত তাপ। এখন এই অপসারিত তাপ এবং সরবরাহিত কাজ মিলে যে জিনিসটা বাইরে নিক্ষিপ্ত হয় অর্থাৎ বাইরে বর্জিত হয় সেটাকে আমরা বলি কি, সেটাকে আমরা বলে থাকি হলো বর্জিত তাপ। এ হচ্ছে আমাদের মোটামুটি ফ্রিজের বেসিক। তো আমাদের যে ফ্রিজ আমাদের একটা সূত্র মেনে চলে, আমরা সেটা সবাই জানি, সেটা হচ্ছে T1 ডিভাইডেড বাই T2 ইজ ইকুয়াল টু হচ্ছে Q1 ডিভাইডেড বাই Q2। এখান থেকে আমরা দেখো তো বের করতে পারি না যে কি পরিমাণ তাপ বের হবে। এই Q2 ইকুয়াল টু যদি এখানে নিয়ে আসি তাহলে আমরা কি পাচ্ছি, হ্যাঁ Q2 কে যদি এখানে নিয়ে আসি এবং এই পুরো জিনিসটাকে যদি এপারে নিয়ে আসি তাহলে কি থাকে দেখো তো, Q2 ইকুয়াল টু লিখতে পারি Q1 ইন্টু T2 বাই T1, ঠিক আছে না। তাহলে এই পরিমাণ কাজ আমাদের আসলে কি বাইরে বা তাপ বাইরে কি হচ্ছে বর্জিত হচ্ছে, এই কনসেপ্টটা আমার কিন্তু লাগবে। এবং আরেকটা জিনিস খেয়াল করো, আমাকে কি বলেছে, আমাকে বলেছে যে 1 কেজি পানিকে আমরা কনভার্ট করছি কি 1 কেজি বরফে, তাই না। 1 কেজি পানিকে তার একটা নির্দিষ্ট টেম্পারেচার থাকবে, এখানে এটা হচ্ছে 28 ডিগ্রি। তাহলে এই পানিকে প্রথমত আমাকে 0 ডিগ্রি পানিতে কনভার্ট হতে হবে অ্যান্ড দেন এই 0 ডিগ্রির পানিকে আমাকে 0 ডিগ্রির বরফে কনভার্ট হতে হবে অ্যান্ড দেন তারপরে এই 0 ডিগ্রির বরফকে আমাদের -8 ডিগ্রির বরফে কনভার্ট হতে হবে। অর্থাৎ এখানে আমাদের 3টা কনভার্সন করতে হবে। এই 3টা কনভার্সনে যে পরিমাণ শক্তি লাগবে এই শক্তিটাই হচ্ছে আমাদের অপসারিত তাপ এবং আমাদের তার সাথে সরবরাহিত কাজ যোগ হবে এবং দুইটা যোগ করে বর্জিত তাপমাত্রা অর্থাৎ বর্জিত তাপটা আমাদের বের হয়ে যাবে। তাহলে এই কনসেপ্টটা কাজে লাগিয়ে আমরা এই ম্যাথটা দ্রুত করে ফেলি। চলো এখানে আমাদের তাহলে প্রথমে কি বের করতে হচ্ছে, আমাকে বের করতে হচ্ছে কি পরিমাণ তাপ আমাকে অপসারণ করতে হচ্ছে, অর্থাৎ আমাকে বরফ বানাতে কি পরিমাণ তাপ লাগছে, সেটা হচ্ছে Q1, তাই না। তাহলে এটা কি ভাই, দেখো তো আমরা জানি যে আমাকে প্রথমত যে কাজটা করতে হবে আমার যে পানিটা আছে 28 ডিগ্রি সেটাকে 0 ডিগ্রি পানিতে কনভার্ট করতে হবে, তাই না। তো এই যে কনভার্সনটা করব সেটা হচ্ছে কি আমাদের তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, তাহলে এটা হবে কি MS ডেল থেটা, তাই না। তো এটা θ1 দিলাম এবং S1 দিলাম, ঠিক আছে। পরবর্তীতে এই 0 ডিগ্রি পানিকে আমরা 0 ডিগ্রি বরফে কনভার্ট করব, এটা হবে MLF ল্যাটিন হিট অফ ফিউশন, যেটা সেটার সাথে আমরা যদি তার ভরকে গুণ করি তাহলে কিন্তু আমরা এই তাপটা পেয়ে যাচ্ছি। এখন আমাদের কাজ হলো এই 0 ডিগ্রি বরফকে আমাকে -8 ডিগ্রি বরফে কনভার্ট করতে হবে। সেক্ষেত্রে আমাদের এখানে আরেকটা আপেক্ষিক তাপ থাকবে, সেটাকে আমরা S2 দ্বারা লিখলাম এবং আরেকটা তাপের পরিবর্তন ডেল থেটা। তো চলো আমরা এখন মানগুলো বসাই দিই। আমাদের এখানে ভর কত ছিল বলো তো, 1 কেজি না, এবং আমরা জানি কি পানির আপেক্ষিক তাপ কত, পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200 ইন্টু আমাদের কি তাপমাত্রা পরিবর্তন 28 থেকে 0 আসলে কত হবে, 28 থাকবে, তাই না, 3,36,000 প্লাস এখন আবার আমরা এখানে ভরটা দিব, আমাদের ভরের মান কত 1 ইন্টু আমাদের বরফের আপেক্ষিক তাপ কত, আমাদের বরফের আপেক্ষিক তাপের মান হচ্ছে 2100 ইন্টু 8। ওকে, এখন আমরা যদি পুরো জিনিসটাকে ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি তাহলে যে মানটা আমরা পাবো 470400 জুল। তাহলে এই পরিমাণ তাপ আমাকে অপসারিত করতে হচ্ছে এবং আমরা জানি
কিউ টু ডিভাইডেড বাই কিউ ওয়ান ইকুয়াল টু হচ্ছে টি টু ডিভাইডেড বাই টি ওয়ান। তাহলে এখান থেকে আমরা যেহেতু কিউ ওয়ান জানি, তাহলে আমরা যদি কিউ টুটা বের করে ফেলতে পারি, তাহলে আমাদের কিউ টু মাইনাস কিউ ওয়ান করি, আমাদের কিন্তু ওই ডাব্লিউর মানটা বের করে ফেলতে পারবো, তাই না? টেম্পারেচার কত বলো তো ভাইয়া? টি টু এর টেম্পারেচার, অর্থাৎ আমাদের বাইরের পরিবেশের টেম্পারেচার কত ছিল? 28 প্লাস 273, তাহলে আমাদের কত হবে? 301 কেলভিন। এটা অবশ্যই কেলভিনে রাখতে হবে। এখন আমাদের যে বরফ বাক্স ছিল তার টেম্পারেচার কত ছিল? 273 মাইনাস 8 করলে কত হয়? 265 কেলভিন। তাহলে আমরা দুটো পেয়ে গেলাম, এবং কিউ ওয়ান এর মান তো আমরা জানি 470,400। এখন এখান থেকে আমরা কিউ টু এর মান যদি ক্যালকুলেশন করি, তাহলে যে মানটা আসে 534,303,039 জুল। ওকে, তাহলে আমরা কিউ ওয়ান এবং কিউ টু পেয়ে গেছি। তাহলে এখান থেকে আমরা আমাদের ডাব্লিউ অর্থাৎ সরবরাহকৃত যে কাজ, অর্থাৎ যে পরিমাণ কাজ করতে হয়েছিল সেটা বের করতে পারবো না। কিউ টু মাইনাস কিউ ওয়ান করলে আমরা সে মানটা পেয়ে যাব। এটা মান আসে হলো 6390339 জুল, অর্থাৎ 63,903 জুল পরিমাণ আমাকে এখানে কাজ করতে হচ্ছে। দেখলাম জিনিসটা ইজি, বাট আমাকে একটু ধাপে ধাপে আগাতে হবে। চলো আমরা আমাদের পরবর্তী কোশ্চেনে যাই। আমাদের পরবর্তী কোশ্চেন যেটা বলছে সেটা হচ্ছে যে কোনো একটি বিমান উড্ডয়নের জন্য 80 কিলোমিটার পার আওয়ার বেগ প্রয়োজন, অর্থাৎ একটা বিমান তো তার রানওয়ে দিয়ে আগায়, তাই না? তো একটা নির্দিষ্ট পরিমাণ বেগ না হলে সে উড্ডয়ন করতে পারে না, সেটা হচ্ছে কত? 80 কিলোমিটার পার আওয়ার। ওকে, এখন বলছে যা রানওয়েতে 100 মিটার যে অর্জন করতে হয়, অর্থাৎ এই পরিমাণ বেগ অর্জন করার জন্য তাকে অ্যাক্সেলারেশন করে যতটুকু দূরত্ব অতিক্রম করতে হয়, ওই অ্যাক্সেলারেশন করে ওই বেগটা পাওয়ার জন্য, সেটা হচ্ছে কি 100 মিটার। এখন আমাকে বলেছে কি যে বিমান যে রানওয়েতে যাচ্ছে তার এটা হচ্ছে ঘর্ষণ ধ্রুবক, এবং বিমানের ভর দেওয়া আছে কত? 10⁴ কেজি। খুবই ভালো কথা। এখন আমার কাছে জানতে চেয়েছে যে এই যে ঘটনাগুলো ঘটলো, এটা করার জন্য আমার ইঞ্জিনে কি পরিমাণ বল দেওয়া দরকার। তো এটা আমাদের একদম বেসিক কোয়েশ্চেন আমাদের নিউটনীয় বলবিদ্যা। এটার জন্য আমরা একটা ব্লক ডায়াগ্রাম দেখি। দেখো, এটা হচ্ছে একটা বস্তুটা একটা সারফেসের ওপর রাখা আছে, ঠিক আছে? এখন এই বস্তুটার আমি যদি এদিকে একটা বল প্রয়োগ করি, এফ পরিমাণ একটা বল প্রয়োগ করলাম, এবং এই বস্তুটার নিজস্ব একটা ওজন আছে, সেটা হচ্ছে এমজি, এবং এই ওজনের কারণে এই বস্তুটা এই যে সারফেসে একটা বল প্রয়োগ করবে, এই সারফেস হয়ে বস্তুটার দিকে ঠিক লম্ব বরাবর যে বলটা প্রয়োগ করবে তাকে বলা হয় থাকে অবিলম্ব প্রতিক্রিয়া বল, ঠিক আছে? এটাকে আর দ্বারা লেখা হয়ে থাকে। তো এটা যেহেতু একদম কোনো অ্যাঙ্গেল করা নাই, তাহলে এমজি এবং আর এখানে সমান। আবার আমি যখন বস্তুটাকে এফ পরিমাণ বল দিয়ে গতিশীল করা ট্রাই করব, এই গতির ঠিক বিপরীতে তার এই ঘর্ষণ ধ্রুবকের কারণে একটা বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করবে, এবং এই ঘর্ষণ বল ইকুয়াল টু তো আমরা সবাই জানি সেটা কি? মিউ ইন্টু আর, তাই না? এবং আর এর মান এখানে কত? এমজি। এই যে পরিমাণ আমরা বল দেখছি, এই বলটা আমাকে বাধা দিবে। তাহলে আমি যেতে চাচ্ছি এদিকে এত বলে, সে বাধা দিচ্ছে এত বলে, তাহলে আমাদের অ্যাকচুয়াল যে আমি বলটা পাবো এফ নেট, সেটা হচ্ছে এফ মাইনাস এফএস। এই বেসিকটা আমরা সবাই জানি। এখন আরেকটা জিনিস আমাদের লাগবে, লক্ষ্য করলে দেখো আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2 এস, তাই না? তো আমার এখানে বিমানটা যেহেতু স্থির আছে, তাহলে ইউ এর মান 0, এবং আমার এখানে আসলে কি লাগবে ভাই? আমার এখানে লাগবে হচ্ছে যে সে কতটুকু ত্বরণ নিয়েছে, তাই না? তার কারণ আমার এই বস্তুটাকে, অর্থাৎ আমার প্লেনটা যে উড্ডয়ন করবে তার একটা নিট বল লাগবে। এই নিট বলটাই আমাকে এই নিট ত্বরণটা দিবে, এবং ত্বরণের মানটা আমার জানা দরকার। তাহলে এই সূত্র থেকে আমরা ত্বরণের মানটা পেয়ে যাচ্ছি না? এটা আমাদের অনেকেরই মুখস্থ, এ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই 2s। দেখো এখানে আমাদের যেহেতু দূরত্ব বলে দিচ্ছে, রানওয়ে দূরত্ব, সেখান থেকে আমরা ত্বরণটা পেয়ে যাব। ত্বরণ জানলে আমরা বলটা পেয়ে যাব, আর বল জানলে আমরা এখান থেকে অ্যাকচুয়াল বলটা পেয়ে যাব। তো এই যে আমাদের কনসেপ্ট, এই ইজি কনসেপ্টটা দিয়ে আমরা কাজটা করে ফেলি। চলো প্রথমত আমরা যে কাজটা করব, আমরা ত্বরণের মানটা বের করব। তাহলে ভি স্কোয়ার বাই 2s। আমাদের এখানে বেগের মান কত? 80 কিলোমিটার পার আওয়ার। তো এই যে 80 কিলোমিটার পার আওয়ার, এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে চাই, তাহলে 3.6 দ্বারা ভাগ করতে হবে। তো স্কোয়ার ডিভাইডেড বাই, আমাদের এখানে রানওয়ের দৈর্ঘ্য কত ছিল? 100 মিটার। তাহলে এখান থেকে আমরা মিটার পার সেকেন্ড স্কোয়ার, আমরা ত্বরণের মানটা পেয়ে যাব 2.4691 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে তো আমরা ত্বরণের মানটা পেয়ে গেছি, তাই না? এবং আমরা জানি যে এফ নেট সমান কি হবে ভাইয়া? আমাদের এফ এর যে ইঞ্জিন, এফ দ্বারা আমরা এফ ইঞ্জিনের কথা বলতেছি, যেহেতু আমার প্রশ্নে এফ ইঞ্জিন লিখে দিয়েছে, তাহলে আমরা এটাকে এফ ইঞ্জিন আকারে রাখবো। এফ ইঞ্জিন অর্থাৎ যে অ্যাকচুয়াল ফোর্সটা আমাকে ইঞ্জিন দিচ্ছে, মাইনাস আমাদের যে ঘর্ষণ বল। তা আমার লাগবে এখানে কি? আমার এখানে লাগবে হচ্ছে এফ ইঞ্জিন। যেহেতু আমার এখানে এফ ইঞ্জিন লাগবে, এফ ইঞ্জিন ইকুয়াল টু আমরা লিখতে পারবো এফ নেট প্লাস
এফ এস, তাই না? তাহলে এফ নেট সমান কি ভাই? এফ নেট সমান আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে কি এম এ অর্থাৎ নিট যে ত্বরণ প্লাস আমরা এখানে তো দেখলাম যে মিউ আর, এবং আর এর মান কত ছিল? এম জি এর সমান। তাহলে আমরা মানগুলো এখানে একটু বসাই দিই। এম এর মান আমার এখানে কত? আমরা বলছি 10⁻⁴, এবং ত্বরণের মান আমরা পেলাম 2.4691। এরপরে আমরা জানি যে আমাদের মিউ এর মান হচ্ছে 0.2 ইন্টু এম এর মান 10⁻⁴ কেজি, এবং জি এর মান তো আমরা জানি 9.8। এখান থেকে আমরা এফ ইঞ্জিনের মানটা পেয়ে যাব। আমরা যদি ক্যালকুলেশন করি এটার মান আসে 44290 নিউটন। তাহলে দেখো আমরা আমাদের অ্যান্সারটা পেয়ে গেছি। অর্থাৎ বিমানটা উড্ডয়নের জন্য যে পরিমাণ বেগ লাগবে, এই পরিমাণ বেগ যদি আমরা দিতে চাই, তাহলে এই সিচুয়েশনে আমার এফ ইঞ্জিন অর্থাৎ ইঞ্জিনকে এত পরিমাণ বল প্রয়োগ করতে হবে। চলো আমরা আমাদের পরবর্তী কোশ্চিনে যাই। পরবর্তী কোশ্চিন বলছে কোন একটা স্যাটেলাইটকে আমরা 500 কিলোমিটার উচ্চতায়, অর্থাৎ পৃথিবী থেকে 500 কিলোমিটার উচ্চতায় কি করলাম? পাঠালাম। খুবই ভালো কথা। সেই স্যাটেলাইট ওখানে ঘুরতেছে। এখন বলছে কি ওই উচ্চতায় 2000 মিটার পার সেকেন্ড উলম্ব বেগ দেওয়া হলো। ওই যে আমাদের স্যাটেলাইটটা ঘুরছে আমাদের পৃথিবীর চারদিকে, এই স্যাটেলাইটটা যে ঘুরছে এভাবে চারদিকে, এই অবস্থায় মনে করো এই সিচুয়েশনে আমরা ঠিক লম্ব বরাবর তাকে একটা বল মানে একটা বেগ দিলাম। এখন কথা হচ্ছে এই যে বেগটা দেওয়া হলো এদিক বরাবর তো সে এখন যাচ্ছে, এই কাহিনীটা ঘটানোর জন্য আমাকে কি পরিমাণ ঘাত দিতে হবে? ঘাত মানে কি ভাইয়া? ঘাত মানে হচ্ছে যে ভরবেগের পরিবর্তন, তাই না? তো চলো আমরা একটু কনসেপ্টটা দেখি। এটা বোঝার জন্য জিনিসটা করতে হবে, এটা হচ্ছে আমাদের পৃথিবী। এই আমাদের পৃথিবী যদি হয়, তাহলে পৃথিবীর চারিদিকে আমাকে একটা স্যাটেলাইট ঘুরতেছে। তো স্যাটেলাইটটা আমার ঘুরছে, স্যাটেলাইটটা যখন ঘুরবে, ধরো স্যাটেলাইটটা ঘুরছে আমাদের এদিকে, তো তার একটা বেগ আছে ভি স্যাটেলাইট। এখন আমি কি করছি? আমি তার এদিক বরাবর আমি চাচ্ছি আমি এমন একটা ঘাত বল দিব, অর্থাৎ আমি একটা ঘাত দিব, সে ঘাতটা হবে মনে কর এদিক বরাবর। এই ঘাতের কারণে আমার এই বেগটা চেঞ্জ হয়ে পুরাপুরি এখন এদিক বরাবর যাবে, ঠিক আছে? এবং কত বেগে যাবে সেটা আমি বলে দিয়েছি, সেটা হচ্ছে 2000 মিটার পার সেকেন্ড। এখন এই যে আমাকে একটা ঘাত দিতে হবে, অর্থাৎ ভরবেগের যে পরিবর্তনটা আমাকে করতে হবে। ঘাত মানে কি? ঘাত মানে ভরবেগের পরিবর্তন, তাই না? এই যে আমাকে ভরবেগের পরিবর্তনটা করতে হবে, এটার মানটা কত সেটা আমাকে এখানে জানতে চেয়েছে। তাহলে এক্ষেত্রে আমাদের প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমাদের যে স্যাটেলাইটটা আছে, এই স্যাটেলাইটটা এই 500 কিলোমিটার উপরে কত বেগে আবর্তন করছে সে মানটা আমাদের লাগবে। এবং স্যাটেলাইটের বেগ ইকুয়াল টু আমরা সবাই জানি √GM ডিভাইডেড বাই R+H। আমাদের এখানে জি এর মানটা কত সেটা কিন্তু বলে দেওয়া নাই। যেহেতু বলে দেওয়া নাই, তার মানে আমাদের এটা মুখস্থ থেকে কিন্তু বসাতে হবে। পরীক্ষার হলে যদি তোমাকে মানে অর্থাৎ প্রশ্নে যদি তোমাকে এভাবে দেওয়া থাকে জি এর মান 6.7 ইন্টু 10⁻⁻11, তোমাকে কিন্তু এটা কি নিতে হবে। কিন্তু মানে যেটা বোঝাতে চাচ্ছি যে প্রশ্নে তোমার যদি তুমি যেটা মুখস্থ করে আছো সেটা ছাড়া যদি একটু উলট পালট কিছু দেয়, তোমাকে সেটা ধরেই করতে হবে, কারণ প্রশ্নে তোমাকে সেটা দিয়ে রাখছে। কিন্তু যদি তোমাকে কিছু বলে না দেওয়া থাকে, তাহলে তোমার যে মুখস্থ মানটা স্ট্যান্ডার্ড মানটা জানো সেটা তুমি ইউজ করবা। আমরা জানি জি এর মান হচ্ছে তোমার 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। ওকে, এটা হচ্ছে আমাদের জি এর মান, ইউনিভার্সাল ধ্রুবক। এরপরে আমরা লাগবে যে জিনিসটা সেটা হচ্ছে পৃথিবীর ভর। পৃথিবীর ভর কত ভাইয়া? 6 ইন্টু 10⁻24 কেজি। এরপরে আমাদের লাগবে পৃথিবীর ব্যাসার্ধ। পৃথিবীর ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত? পৃথিবীর ব্যাসার্ধ আর ইকুয়াল টু হচ্ছে 6.4 ইন্টু 10⁻6 মিটার। ওকে, এখন দেখো আমাদের কত উচ্চতায় আছে, এটা আছে হলো আমাদের 500 কিলোমিটার। তাহলে এই সকল জিনিসপাতিগুলো এবং অবশ্যই আমাদের কিলোমিটারকে মিটারে কনভার্ট করতে হবে। এই সবগুলোকে যদি আমরা আমাদের ক্যালকুলেটরে বসাই, তাহলে আমরা যে মানটা পাই 6.67 ইন্টু 10⁻⁻11 ইন্টু 6 ইন্টু 10⁻24 ডিভাইডেড বাই 6.4 ইন্টু 10⁻6 প্লাস 500 ইন্টু 10⁻3। এই সম্পূর্ণটা ক্যালকুলেশন করলে আমরা পাই 7615.77 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এটা হচ্ছে আমাদের সেই স্যাটেলাইটের বেগ। অর্থাৎ এটা যদি আমাদের পৃথিবী হয়, পৃথিবীর এইদিকে যদি আমার স্যাটেলাইটে যাচ্ছে, তাহলে কোনো একটা নির্দিষ্ট সময়ে স্যাটেলাইটের বেগ হচ্ছে ভিএস। ওকে, তাহলে ভিএস এর মান আমরা জানি। আমরা চাচ্ছি ঠিক পৃথিবী বরাবর লম্বভাবে যেন সে চলে যায়। তো সেক্ষেত্রে আমাদের এই প্রথম বেগটা যদি ভিএস হয় আর এটা যদি আমরা V2 ধরি, তাহলে এটা কত ভাইয়া? এটা ছিল আমাদের 2000 মিটার পার সেকেন্ড। তাহলে
এখানে আমাদের চেয়েছে হলো কত ঘাত দিতে হবে, তাই না? ঘাত মানে কি? ঘাত মানে হচ্ছে আমাদের এটা যে দ্বারা প্রকাশ করা হয় আমাদের বল ইনটু টাইম, ঠিক আছে না? এবং বল ইনটু টাইম মানে কি? বল মানে হচ্ছে ভরবেগের যে পরিবর্তন ডিভাইড বাই টি, তাহলে এটার সাথে যদি আমরা গুণ করি তাহলে আমাদের ঘাত হচ্ছে ভরবেগের যে পরিবর্তন সেটা। কারণ ভর তো আমাদের চেঞ্জ হচ্ছে না, বেগটা চেঞ্জ হচ্ছে। ইনিশিয়ালি আমাদের বেগ ছিল এদিকে, পরে আমাদের বেগ হলো এদিকে। এখন এই বেগটাকে এদিকে নিয়ে আসার জন্য আমাকে যে ঘাতটা দিতে হবে অর্থাৎ ভরবেগের পরিবর্তনটা হবে সেটা কিন্তু আসলে এদিকে হবে। কেন এটা বলছি ভাইয়া? দেখো, আমরা জানি যে কি বললাম, ভরবেগের পরিবর্তন ইকুয়াল টু কি? শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ, তাই না? তো শেষ ভরবেগ যদি পি ফাইনাল হয় মাইনাস এটা হচ্ছে পি ইনিশিয়াল, তাই না? এখন ভরবেগ মানে কি? ভর ইন্টু বেগ, তো ভর তো আমাদের সেম থাকবে, তাহলে বেগ আমাদের চেঞ্জ হবে। ইনিশিয়াল বেগ কি ছিল? ভিএস, আর শেষ বেগ হচ্ছে ভি টু, তাহলে ভি টু এটা অবশ্যই ভেক্টর মাইনাস ভিএস, ঠিক আছে না? এই দুটো ভেক্টরের বিয়োগফল। তাহলে ভিএস যেহেতু বিয়োগ করছি তাহলে ভাই এটাকে কি করতে হবে? 180 ডিগ্রি ঘুরাই দিতে হবে, এবং এটা হচ্ছে আমাদের মাইনাস ভিএস। তাহলে আমাদের এই যে মাইনাস ভিএস এবং এখানকার আমাদের ভি টু, এই দুটার যে লব্ধি হবে সেটাই হবে আমাদের এই যে ভেক্টর, এই ভেক্টরের বিয়োগফলের মান। তাহলে সেটা মান কত হয় ভাই? আমরা একটু দেখি। সেটা হচ্ছে ভি টু ভেক্টর মাইনাস ভিএস ভেক্টরের মান ইকুয়াল টু হবে এই দুটো লব্ধি। যেহেতু এরা 90 ডিগ্রিতে আছে তাহলে সিম্পলি এদের স্কোয়ার করে বর্গগুলো যোগ করে যদি রুট করি তাহলে আমাদের কাজটা হয়ে যায় 7615.77 হোল স্কোয়ার। আমরা এটা ক্যালকুলেশন করে দেখলাম, এটা মান পাই আমরা 7874 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে আমাদের সে ওই ভেক্টরের যে অর্থাৎ আমাদের যে ভরবেগ, ভরবেগের যে পরিবর্তন, এই বেগের পরিবর্তনের মান। তাহলে তার সাথে যদি আমরা ভরের মানটা গুণ করি 10⁶ ইন্টু 10⁻²৪, তাহলে আমরা যে মানটা পাই, আমরা এটা ডাইরেক্ট ক্যালকুলেটারে বসাবো 6 × 10⁻²৪, তাহলে আমরা যে মানটা পাই সেটা হচ্ছে 4.7244 ইন্টু 10⁻²৮। দেখো ভরবেগ তাহলে কি? ভর কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। ওকে, ইজি না জিনিসটা? তাহলে আমাদের ভরবেগের পরিবর্তনে যে মান সেটা আমরা পেয়ে গেছি। তাহলে ভরবেগের পরিবর্তনের দিকটা কত ভাই? আমার ঘাত, যে ঘাতটা আসলে কোন দিকে কাজ করছে, এই ঘাতের দিকটা কত সেটা যদি আমাদের ইনিশিয়াল ভেলোসিটির সাথে থিটা ডিগ্রি কোণে থাকে সে থিটা মানটা আমাদের বের করে দিতে হবে, তাই না? কারণ ঘাত একটি ভেক্টর রাশি। তাহলে আমরা এখানে 90 ডিগ্রি পাচ্ছি, এবং 90 ডিগ্রির সাথে এই কোণটা যদি আমরা গুণ করে দিই মানে যোগ করে দিই তাহলে সেটা পেয়ে যাবে। এই কোণটা পাওয়ার জন্য কি করতে হবে? দেখো এটা 90 ডিগ্রি, তাহলে এই কোণের বিপরীত বাহু ডিভাইডেড বাই সন্নিহিত বাহু ইনভার্স করে ট্যান ইনভার্স করে আমরা পেয়ে যাই। তাহলে বিপরীত বাহু কত? ভিএস, আর সন্নিহিত বাহু কত? ভি টু। তাহলে প্লাস ট্যান ইনভার্স বিপরীত বাহু হচ্ছে আমাদের 761577 ডিভাইডেড বাই 2000। ওকে, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করে বসাই তাহলে আমাদের থিটার যে মানটা পাই 165.2856 ডিগ্রি। দেখলাম প্রশ্নটা কিন্তু খুবই ইজি, আমাদের একটু কনসেপ্টগুলো ঠিকভাবে বুঝতে হবে। ভরবেগ যে ভেক্টর রাশি এবং এগুলো কিভাবে বের করতে হয়, এবং আমাদের এই জেনারেল যে ধ্রুবক মানগুলো আছে এই মানগুলো কিন্তু আমাদের মুখস্থ থাকা লাগবে, তাহলে কিন্তু আমরা প্রশ্নটা ইজিলি বের করতে পারবো। তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা যদি এই পরিমাণ ঘাত দিই এবং তার ইনিশিয়াল ভেলোসিটির সাথে 165.28 ডিগ্রি কোণে যদি ওই ঘাতটা দিই এই পরিমাণ, তাহলে আমার স্যাটেলাইট তার কক্ষপথে না ঘুরে ঠিক লম্ব বরাবর 2000 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলে যাবে। আমাদের জন্য একটা বোনাস কোশ্চিন এখানে রাখছি, সেটা হলো এই যে 2000 মিটার পার সেকেন্ড বেগে এই লম্ব বরাবর আমার স্যাটেলাইটটা চলে যাচ্ছে, সে কি পৃথিবীর আকর্ষণকে ত্যাগ করে বাইরে চলে যেতে পারবে, না সে আবার ঘুরে আসবে? এটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবা। তাহলে চলো আমরা আমাদের পরবর্তী কোশ্চিনে যাই। পরবর্তী কোশ্চিনটা খুবই ইজি। আমাদের কোশ্চিনে যে প্রশ্নটা বলেছে সেটা হলো গোলাকার পাত ধারকের পাতের মধ্যবর্তী দূরত্ব এত, এবং আমাকে বিভবের মানটা বলে দিয়েছে, প্রাবল্যের মানটা বের করতে বলেছে। আসলে আমরা জিনিসটাকে অনেক কমপ্লেক্স করে চিন্তা করতে পারি, আবার খুব সহজ করে চিন্তা করতে পারি। সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে আমাদের প্রাবল্যের মান ভিতরে সব জায়গায় সমান থাকে, কিন্তু গোলাকার পাত ধারকের ক্ষেত্রে বিষয়টা সেরকম না। দুইটা যদি গোলাকার পাত ধারক আমরা পাশাপাশি রাখি তাহলে তাদের যে মধ্যবর্তী দূরত্ব এটা কিন্তু সব জায়গায় সমান থাকে না। একইভাবে তার প্রাবল্যের মানও কিন্তু সব জায়গায় সমানভাবে থাকে না। আমরা এটাকে সবচেয়ে সিম্পল কেস নিয়ে চিন্তা করছি, সেটা হচ্ছে গোলাকার পাতধারকের মধ্যবর্তী দূরত্ব মাঝখানে যতটুকু ছিল ওই জায়গার ক্ষেত্রে আমাদের বিভব এবং প্রাবল্য কত আমরা সেটা এখন ক্যালকুলেশন করব। স্যারেরা কিন্তু আমাদের গোলাকার পাতধারকের যে ব্যাসার্ধ সেটা বলে দেয় নাই, সেহেতু আমরা ধরে নিচ্ছি এই সিম্পল কেসটাই তারা চেয়েছেন। তো এখানে আমরা জিনিসটাকে একটু ফিল করার ট্রাই করি। তোমরা সবাই জানো যে এফ হচ্ছে কি? বল, এবং ডাব্লিউ হচ্ছে কি? কাজ। এবং ডাব্লিউ এর সাথে এফ এর একটা সম্পর্ক আছে, ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে এফ
ইন্টু এস, তাই না? এটা হচ্ছে বল, এটা হচ্ছে দূরত্ব, আর এটা হচ্ছে কাজ। এখন একটা জিনিস খেয়াল করো, তোমরা সবাই জানো বিভব মানে কি? বিভব মানে হচ্ছে যে একক পরিমাণ আধানকে, একক আধানকে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে নিয়ে যেতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে তার কি বলে? বিভব বলে। তাহলে এটা একটা কাজ, অর্থাৎ বিভব কিন্তু একটা কাজের মতো কাজ করছে, তাই না? একইভাবে আমরা যদি বলি প্রাবল্য, এটা ই দ্বারা প্রকাশ করা হয়। প্রাবল্য মানে কি? প্রাবল্য মানে হচ্ছে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দু থেকে যদি বিন্দুতে বসায়, তাহলে সে যে পরিমাণ বল অনুভব করে সেটা হচ্ছে তার প্রাবল্য। তাহলে আমার এই প্রাবল্য বলের ন্যায় কাজ করছে এবং আমার বিভব কাজের ন্যায় কাজ করছে। তাহলে ডাব্লিউর জায়গায় আমরা এখানে ভি বসাতে পারি, এফ এর জায়গায় আমরা বসাতে পারি ই, আর দূরত্বের জায়গায় আমরা কি বসাতে পারি? মধ্যবর্তী দূরত্ব ডি। তাহলে আমরা এই যে সম্পর্কটা আমরা সবাই জানি, এটা ফিল করার জন্য বা মনে রাখার তোমাদের একটা টেকনিক শিখালাম এবং তাদের রিলেশনটা তোমরা সহজে বুঝতে পারবা। আমাদের এখানে কি লাগবে? আমাদের এখানে প্রাবল্যের মানটা লাগবে, তাই না? তাহলে ই ইকুয়াল টু কি পাবো? ভি বাই ডি। দেখো একদম স্ট্রেট কাট একটা সূত্র বসায় আমরা এই ম্যাথটা সলভ করে ফেলতে পারবো। তাহলে প্রাবল্য ই ইকুয়াল টু আমরা কি পাবো? বিভব ডিভাইডেড বাই তাদের মধ্যবর্তী দূরত্ব। আমাদের এখানে বিভব দেওয়া হচ্ছে 100 ভোল্ট এবং মধ্যবর্তী দূরত্ব মিলিমিটারে আছে, সেটাকে আমাদের কিসে কনভার্ট করতে হবে? আমরা এটাকে কনভার্ট করে ফেলবো মিটারে। তাহলে এটা মান কত আসে ভাইয়া? ভোল্টেজ পার মিটার। এটা হচ্ছে আমাদের বিভবের প্রাবল্য, মানে প্রাবল্যের একক, এইভাবে আমরা লিখতে পারি। এটা মান আসলে 10⁴ ভোল্টেজ পার মিটার। দেখলা এই ম্যাথটা সলভ করতে তোমার 30 সেকেন্ড লাগবে। সুতরাং পরীক্ষায় কিছু প্রশ্ন থাকবে যেগুলো তোমার অ্যাভারেজ 3 মিনিটের থেকে বেশি লাগতে পারে, 4 মিনিট লেগে যেতে পারে। আবার কিছু প্রশ্ন থাকবে যেগুলো এরকম আমার 30 সেকেন্ড 1 মিনিটের মতো করে ফেলতে পারবা। ওকে, তো চলো আমরা আমাদের পরবর্তী কোশ্চেনে যাই। এই প্রশ্নটা আমার, এটাও খুব ইজি কোশ্চেন। এখানে আমাদের যে জিনিসটা বলেছে সেটা হলো যে কোনো একটা ভোল্টেজ উৎস, অর্থাৎ একটা উৎস থেকে ভোল্টেজ আসছে, যে ভোল্টেজটা ফ্ল্যাকচুয়েট করে। কতটুকু ফ্ল্যাকচুয়েট করে? সেটা হচ্ছে 1%, হচ্ছে তার ইরোরের পরিমাণ, ঠিক আছে? এখন বলছে এই ভোল্টেজ সাপ্লাই করে, ভালো কথা। বলছে কোনো ফ্রিজ, একটা ফ্রিজ আছে আমার কাছে, যে ফ্রিজের ওয়াট হচ্ছে 550 ওয়াট ক্ষমতা এবং সে ভোল্টেজ রেটিং নাই হচ্ছে 200 ভোল্টের রেট চলে ভালোভাবে। আর বলছে এই ফ্রিজটা সর্বোচ্চ এবং সর্বনিম্ন কতটুকু ক্ষমতা অ্যাবজর্ব করতে পারবে। দেখো আমরা চলতরিতে যে ক্ষমতার সূত্রগুলো জানি, পি ইকুয়াল হচ্ছে ভি স্কোয়ার বাই আর, তাই না? তাহলে আমাকে যেহেতু ভোল্টেজটা বলে দিয়েছে, ভোল্টেজের পার্থক্যটা আমরা নিয়ে কাজ করব, তাহলে আমাকে এই যে ফ্রিজ তার রোধটা বের করতে হবে। তো এটা বের করা তো খুব ইজি, তাই না ভাইয়া? তাহলে আমার যেহেতু ভোল্টেজ এবং ক্ষমতা দেওয়া আছে, তাহলে রোধ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ভি স্কোয়ার বাই পি, তাই না? আমরা জানি পি ইকুয়াল টু কি? ভি স্কোয়ার বাই আর। তাহলে আর ইকুয়াল টু কি হবে? ভি স্কোয়ার বাই পি। পি হচ্ছে আমাদের ক্ষমতা। আমার এখানে ভোল্টেজের মান হচ্ছে 200, তাহলে 200 স্কোয়ার ডিভাইডেড বাই আমাদের এখানে ওয়াট কত? 550। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি, তাহলে এখানে আমাদের রোধের মানটা কত আসে? 72.72 ওহম। ওকে, আমরা তো তাহলে রোধের মানটা পেয়ে গেছি, তাই না? এখন আমাদের লাগবে সর্বনিম্ন এবং সর্বোচ্চ ক্ষমতা। তাহলে পি মিনিমাম, সর্বনিম্ন ক্ষমতা মানে কি? যখন আমার ভোল্টেজটা কম থাকবে, তাই না? তাহলে আমাদের ভোল্টেজ ছিল কত? 200, এবং 200-র 1% কম হতে পারে। তাহলে 200 ইন্টু 1 ডিভাইডেড বাই 100, তাহলে এই পরিমাণ ভোল্টেজ আমার কম হতে পারে, তাই না? তাহলে ভোল্টেজ স্কোয়ার আমাদের ভি স্কোয়ার বাই পি। এ কিন্তু আমাদের, সরি, ভি স্কোয়ার বাই পি বলছি, ভি স্কোয়ার বাই আর। আর এর মানটা কত? আর এর মানটা ফিক্স, তাই না? 72.72, 539.108 ওয়াট। ওকে, এটা হচ্ছে আমাদের মিনিমাম যে ক্ষমতা। এখন আমরা ম্যাক্সিমাম ক্ষমতা বের করতে চাই। খুবই ইজি, তাই না? সিমিলারলি আমরা এখানে যে কাজটা করব, 200 সাথে প্লাস যোগ করব, অর্থাৎ 1% আমাদের এখানে কি হচ্ছে? বাড়ছে। তাহলে এটা স্কোয়ার ডিভাইডেড বাই অ্যাজ ইউজুয়াল আমাদের যে ওহম, অর্থাৎ যে রোধ, সেটার মান তো চেঞ্জ হবে না, তাই না? এবং ওয়াট, এটার মান কত হচ্ছে? 561.11 ওয়াট। তাহলে দেখলা এটাও কিন্তু খুবই ইজি একটা কোশ্চেন। চলো আমরা আমাদের পরবর্তী কোশ্চেনে যাই। এতক্ষণ ধরে তো আমরা অনেক ইজি কোশ্চেন সলভ করেছি, এটা একটু ট্রিকি কোশ্চেন, এটা একটু টাইম লাগে আর কি। তো দেখো প্রশ্নটা দেখে মনে হচ্ছে ভয়ঙ্কর, এত ভয় পাওয়ার দরকার নাই। আমরা আস্তে ধীরে বিষয়টা বোঝার ট্রাই করব। বলছে কোনো তারের ঘনত্ব এত। ওকে, ভেরি গুড, একটা তারের ঘনত্ব আমাকে দিয়ে দিয়েছে, তার ব্যাসার্ধ কত সেটাও দিয়ে দিয়েছে, এবং তার যে আপেক্ষিক তাপ সেটাও আমাকে দেওয়া আছে। বলছে 30 কেজি ওজন ঝুলালে তা প্রসারিত হয়ে ছিঁড়ে যায়। তাহলে তারের উপর যদি আমি 30 কেজি ওজনের একটা ভর ঝুরাই, তাহলে সে কি হবে? সে ছিঁড়ে যাবে আর কি। বলছে ছিঁড়ে যাওয়ার পর তাপমাত্রা কত বাড়বে? তো তারটা তো ছিঁড়ে গেল, ছিঁড়ে যাওয়ার পর এখানে তাপমাত্রা কতটুকু বাড়বে? তো এখানে আমাকে ইয়াংয়ের গুণাঙ্ক দেওয়া আছে এবং বলছে যে 75% তাপে পরিণত হয়। এটা তারা কি বোঝাচ্ছে? এটা তারা বোঝাচ্ছে যে আমি যখন তারটাকে প্রসারিত করলাম, তখন তার ভিতরে একটা কাজ হয়, এই কাজের
75% আমার তাপে পরিণত হচ্ছে। তারের উপাদানের আপেক্ষিক তাপ এত আমাকে বলে দিয়েছে। চলো এটা বোঝার আগে আমরা কিছু বেসিক জিনিস সম্পর্কে একটু ক্লিয়ার হয়ে আসি। দেখো আমার কাছে একটা যদি তার থাকে, এই তারে আমি যদি একটা নির্দিষ্ট পরিমাণ ভর দিই, তাহলে এই ভর আমার তারটাকে কি করবে, প্রসারিত করবে। এই যে তারটা আমার প্রসারিত হচ্ছে, এই প্রসারিত হওয়ার জন্য একটা কাজ হবে। এই কাজ ইকুয়াল টু আমরা কত জানি, হাফ ইন্টু যে পরিমাণ আমার এখানে বল দিলাম সে বল, এবং যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পেল সেটা দ্বারা এল দ্বারা গুণ। এবং আমরা জানি যে এখানে ইয়ংয়ের গুণাঙ্ক যেহেতু আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে, তাহলে এই জিনিসটা এখানে অ্যাপ্লাই হবে। ইয়ংয়ের গুণাঙ্ক ইকুয়ালটা আমরা কি জানি, আমরা জানি পীড়ন ডিভাইডেড বাই তার যে বিকৃতি, তাই না? তাহলে পীড়ন সমান কি, এফ ডিভাইডেড বাই এ, এবং বিকৃতি কি, এল ডিভাইডেড বাই পরিবর্তন ডিভাইডেড বাই তার আদি দৈর্ঘ্য, তাই না? সেটা উপরে উঠে যাবে। তাহলে এটা হচ্ছে আমাকে ইয়াংয়ের যে সূত্রটা সেটা। তাহলে এই দুটো জিনিস আমাদের অবশ্যই জানা লাগবে এই জিনিসটা সলভ করতে। এবং আমরা জানি যে পরিবর্তনের যে তাপটা হচ্ছে তার একটা নির্দিষ্ট পরিমাণ তাপে পরিণত হচ্ছে, মানে যে কাজটা হচ্ছে সেটা তাপে পরিণত হচ্ছে। এবং যে তাপটা হবে সেই তাপটা কি পরিমাণ আমাদের টেম্পারেচার বাড়াবে সেটা আমরা এই সূত্রতে বের করতে পারি না, কিউ ইকুয়াল টু এম এস ডেল থিটা। মোটামুটি এই সকল জিনিসপাতি। এবং আরেকটা হচ্ছে ঘনত্ব, এটা তো আমরা জানি ঘনত্ব মানে কি, একক আয়তনে ভরের পরিমাণ, রো ইকুয়াল টু এম বাই ভি। এই সূত্রগুলো যদি আমরা জানি তাহলে কিন্তু এই প্রবলেমটা খুব ইজিলি সলভ করতে পারবো। তো চলো আমরা প্রবলেমটা সলভ করি। প্রথমে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা জানি কি, কাজ ইকুয়াল টু হচ্ছে হাফ ইন্টু এফ ইন্টু এল, তাই না? কিন্তু ভাইয়া এখানে কাহিনী হচ্ছে এফ এর মান, বা তুমি যদি এল এর মান দেখো, এল এর মান কিন্তু কোথাও নাই। তো যেহেতু এল এর মান নাই, তাহলে আমরা এখানে চেষ্টা করব এল এর মানটাকে রিপ্লেস করার জন্য, তাই না? তো এখানে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে আবার ইয়াংয়ের গুণাঙ্ক ইকুয়াল টু কি লিখতে পারি, এফ এল ডিভাইডেড বাই এ ছোট হাতের এল, তাই না? তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এফ ইকুয়াল টু বের করতে পারি। এফ ইকুয়াল টু কত, এফ ইকুয়াল টু হচ্ছে এ এল ডিভাইডেড বাই কত, বড় হাতের এল, তাই না? তাহলে এই যে এফ এর মান, এটা যদি আমরা এখানে রিপ্লেস করি তাহলে এখানে কত পাচ্ছি ভাই, দেখো তো, হাফ গামা এ এল স্কোয়ার ডিভাইড বাই এল। এই সূত্রটা আমাদের অনেকেরই মনে থাকা উচিত, মনে না থাকলে অসুবিধা নেই, আমি যেভাবে বের করলাম এভাবে তোমরা বের করে নিতে পারো। তাহলে এটা হচ্ছে কি ভাই, আমাদের কাজের পরিমাণ, তাই না? এখন আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কাজের পরিমাণ, হাফ ইন্টু গামা এ এল স্কোয়ার বাই এল। এটার আমরা দেখলাম 75% আমাদের তাপে পরিণত হচ্ছে, এম এস ডেল থেটা। আমাদের টার্গেট এই ডেল থেটার মানটা বের করা, তাই না? তো এখানে আমরা কিন্তু এল এর মানটা জানি না, যেহেতু এল এর মানটা জানি না তো আমাকে এটা রিপ্লেস করতে হবে। তো আমরা এখানে যদি তাকাই তাহলে দেখতে পাবো এখানে এল এর সাথে বড় হাতের এল, অর্থাৎ দৈর্ঘ্য পরিবর্তনের সাথে আদি দৈর্ঘ্যের একটা সম্পর্ক আছে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে আমরা সম্পর্কটা নিয়ে আসতে পারি, গামা ইকুয়াল টু এফ এল বাই এ স্মল এল। এখান থেকে আমরা লিখতে পারি স্মল এল বাই এল ইকুয়াল টু কি, এফ বাই এ গামা। ওকে, কিন্তু এখানে তো আমাদের এল মাত্র একটা, তাহলে এলকে আমাদের এখানে রিপ্লেস করতে হবে। এই জন্য আমরা যে কাজটা করব, উপর এবং নিচকে এল দ্বারা যদি গুণ করি তাহলে এখানে কি হবে দেখো তো ভাইয়া, হাফ ইন্টু গামা, ওকে, এর সাথে এল গুণ হলো, উপরে এল স্কোয়ার তো ছিল, নিচে এল এর সাথে গুণ দিলে কি হবে, স্কোয়ার। তাহলে এখানে এল আর নিচে এল গুণ দিলাম, ওকে। তাহলে এখন দেখো এই জিনিসটাকে কিন্তু আমরা রিপ্লেস করতে পারি, তাই না? ইন্টু 7, এটা করলে কি হবে, 0.75। এখানে হচ্ছে আমাদের কি, এম এস ডেল থেটা। এখন একটা জিনিস খেয়াল করো, এ ইন্টু এল অর্থাৎ ক্ষেত্রফলের সাথে তার দৈর্ঘ্য গুণ করলে আমরা কি পাবো, আয়তন পাবো না? তাহলে আমাদের যেহেতু ঘনত্ব দেওয়া আছে, তাহলে ঘনত্ব ইকুয়াল টু যদি এম বাই ভি হয়, তাহলে ভি ইকুয়াল টু এম বাই রো, তাই না? আর এল মানে তো হচ্ছে ভি, তাহলে আমরা এটা এখানে বসাই দিতে পারি। তো দেখতে পাচ্ছি গামা ডিভাইডেড বাই 2, ভি ইকুয়াল টু আমরা বসাতে পারি এম বাই রো। এল এর এটাকে আমরা কনভার্ট করে এ মানটা বসাই দিতে পারি, সেটা হচ্ছে তোমার এফ ডিভাইডেড বাই এ গামা হোল স্কোয়ার ইন্টু 0.75 ইন্টু এম এস ডেল থেটা। একটা জিনিস খেয়াল করো, আমাদের এখানে এম এম কিন্তু কাটা চলে যাচ্ছে, এখানকার গামা এবং এই গামা কাটা চলে যাচ্ছে। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, আমরা এখানে পাচ্ছি হলো এফ স্কোয়ার ডিভাইডেড বাই 2 গামা এ স্কোয়ার রো, ওকে, ইন্টু 0.75 ইন্টু এখানে এস এবং ডেল থেটা। আমরা এখানে যে কাজটা করব, আমাদের এখানে যেহেতু থেটার মানটা বের করতে হবে, তো আমরা এখানে আগে মানগুলো বসাই দিই। দেখো এখানে এফ এর মানটা কত ভাইয়া,
এফ মানে কি? এফ মানে হচ্ছে যে পরিমাণ আমাদের বল, তাহলে এম ইন্টু জি যদি করি অর্থাৎ 30 ইন্টু 9.8, তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আমাদের যে কাঙ্ক্ষিত ওজন সেটা বা বল সেটা পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে এত স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু ওমেগার মান কত, সেটা কত ছিল ভাইয়া? সেটা ছিল 9.8 ইন্টু 10⁻10, তাই না? এটা গেল। এবং আমাকে এখন আমাদের যে ক্ষেত্রফলটা লাগবে, তো ব্যাসার্ধ যেহেতু দেওয়া আছে ক্ষেত্রফল বের করতে পারবো না, পাই ইন্টু 10⁻, যেটা 1 মিলিমিটার, 3 টু দি পাওয়ার -3 হোল স্কোয়ার, এই পুরা জিনিসটার উপর আবার স্কোয়ার। আমাদের রো এর মান কত? রো এর মান আমাকে এখানে দেওয়া আছে হলো যেটা 9 ইন্টু 10⁻3, ওকে। এবং ওপরে কত? 0.75, এটা ইকুয়াল টু আমাদের কত ছিল? এস। এস এর মান কত? আমাদের এখানে আপেক্ষিক তাপ হচ্ছে তোমার 4.9 ইন্টু 10⁻20 এবং আমাদের ডেল থেটা। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটারে বসাই দিই তাহলে আমরা ডেল থেটা মানটা পেয়ে যাব। দেখো এত কিছু করার পরেও কিন্তু আমাদের ম্যাথটা ভুল হয়ে গেছে। কিভাবে হয়েছে দেখো, সূক্ষ্ম একটা জিনিস এখানে চেঞ্জ হয়ে গেছে। আমরা তাড়াহুড়ার মাথায় কিন্তু এই জিনিসটা খেয়ালই করি নাই। আমাদের একক দেখো তো কি দেওয়া আছে? জুল পার গ্রাম পার কেলভিন। আমাদের এখানেকার যে পুরা সিস্টেম এসআই, এখানে কি আমাদের পার গ্রাম দিলে হবে না, আমাদের এখানে পার কেজি দিতে হবে। তাহলে পার গ্রামকে পার কেজিতে যদি কনভার্ট করি তাহলে আমাকে এখানে কি করতে হবে? 10⁻³ দ্বারা গুণ করতে হবে না ভাইয়া? তাহলে এই জিনিসটা তোমরা অনেকে ভুল করবা, এই জন্য আমি এই জিনিসটা প্রথমে দিয়ে ক্যালকুলেশন করলাম। দেখো তার মানে যদি আমরা 10⁻³ দ্বারা গুণ করি তাহলে এখানে কি হবে বলো তো? তাহলে এখানে আলটিমেটলি আমাদের 49 থেকে যাবে। তাহলে এই ক্ষেত্রে যখন আমরা পুরো জিনিসটা ক্যালকুলেশন করব তখন আমাদের যে মানটা আসবে সেটা হচ্ছে 0.59 ইন্টু 10⁻⁻² কেলভিন। ওকে, খুবই সহজ ছিল না? যদিও ম্যাথটা দেখতে অনেকটা জটিল এবং অনেক বড় এবং ক্যালকুলেশন ছিল, কনসেপচুয়াল একটা ম্যাথ, কিন্তু আমরা যদি কনসেপ্টগুলো বুঝে বুঝে আঁকাই তাহলে কিন্তু আমাদের ম্যাথটা সহজ হয়ে যাবে। চলো আমরা আমাদের পরবর্তী ম্যাথে যাই। পরবর্তী ম্যাথটা আমাদের আরও ইজি। সেটা বলছে কি, বিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা এত, দক্ষতা এত, প্রতিদিন এত ঘন্টা চললে দৈনিক কত কেজি ইউরেনিয়াম লাগবে। অর্থাৎ আমার যে বিদ্যুৎ কেন্দ্র সেটা ইউরেনিয়াম দ্বারা চলে না, তো আমার যে পরিমাণ শক্তি লাগে সেটাকে যদি আমি ইউরেনিয়াম দ্বারা কনভার্ট করতে চাই তাহলে কতটুকু লাগবে। তো এখন কথা হচ্ছে ভাইয়া, ইউরেনিয়াম, একটা ইউরেনিয়াম যে আহ, অণু থাকে সেখান থেকে আমরা কি পরিমাণ শক্তি পাই সেটা আমাদের বের করা লাগবে, ঠিক আছে? তাহলে একটি ইউরেনিয়াম 235 থেকে কি পরিমাণ শক্তি পাই সেটা আমাদের অনেকে মুখস্থ থাকা উচিত। তো এটা আমাদের এখানে জুল এককে লাগবে। তো আমার যেটা মনে আছে সেটা হচ্ছে মিলিয়ন ইলেকট্রন ভোল্ট, 200 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট। তাহলে এখান থেকে ভাই আমরা জুলে কিভাবে কনভার্ট করতে পারি? খুবই ইজি। 200 ইন্টু, আমাদের দেখো মিলিয়ন মানে কি 10⁻6, আর ইলেকট্রন ভোল্ট মানে হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে যেটা পাবো সেটা হচ্ছে 3.2 ইন্টু 10⁻⁻11 জুল। তাহলে এই পরিমাণ শক্তি একটা ইউরেনিয়াম অণু থেকে আমরা পাই। খুবই ভালো কথা। তাহলে প্রথম কথা হলো আমাদের এখন লাগবে কি পরিমাণ অ্যাকচুয়ালি আমাদের শক্তি এই বিদ্যুৎ কেন্দ্রের আমাদের দরকার হয়, মানে সে কি পরিমাণ শক্তি তার লাগে। দেখো বিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা কত? বিদ্যুৎ কেন্দ্রের যে ক্ষমতা সেটা হচ্ছে আমাদের 500 মিলিয়ন ওয়াট, ঠিক আছে? তাহলে সে 5 ইন্টু 10⁻6, তাহলে এটা হচ্ছে আমাদেরকে পি, পি এর সাথে আমাকে টি গুণ করতে হবে, তাই না? দৈনিক যেহেতু আমাকে বলেছে 8 ঘন্টা, তাহলে 8 এবং প্রতি ঘন্টা সমান আমাকে সেকেন্ডে কনভার্ট করলে কত হয়? 3600। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যেটা আসবে সেটা হলো 1.44 ইন্টু 10⁻12 জুল। তাহলে এটা হচ্ছে আমাদের বিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা। কিন্তু এই পরিমাণ ক্ষমতার পুরোটাই কিন্তু সে ইউটিলাইজ করতে পারে না। সে যে পরিমাণ তার ক্ষমতা, এই ক্ষমতা থেকে তার দক্ষতা হচ্ছে মাত্র 20%। তাহলে আমাদের বিদ্যুতে কনভার্ট হয় কতটুকু? বিদ্যুতে কনভার্ট হয় আমাদের ডাব্লিউ ইন্টু 20% যত। তাহলে ভাইয়া আমাদের ইউরেনিয়াম কতটুকু লাগবে? তাহলে ইউরেনিয়াম 235 আমাদের লাগবে কতটুকু? লাগবে ইকুয়াল টু হচ্ছে আমাদের যে অ্যাকচুয়াল যতটুকু আমাদের বিদ্যুতের শক্তি সেটা কত? এত ইন্টু 20%। এবং এটাকে আমাকে কনভার্ট করতে হবে ইউরেনিয়াম দ্বারা, তাই না? ইউরেনিয়ামে আমাদের কতটুকু শক্তি থাকে? 3.2 ইন্টু 10⁻11 জুল, তাই না? তাহলে এতটি আমাকে ইউরেনিয়াম অণু লাগবে। সেটা কত? 9 ইন্টু 10⁻21 টি। 1 মোল ইউরেনিয়াম সমান কত? তাহলে 1 মোল ইউরেনিয়াম সমান আমরা জানি, দেখতে পাচ্ছি 235 গ্রাম। আর 1 মোল ইউরেনিয়াম সমান হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক
ইউরেনিয়াম, তাই না? 6.023 × 10⁻23। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যে মানটা পাবো 3.513 গ্রাম। তার মানে দেখো ভাইয়া যে আমার এই যে পাওয়ার প্ল্যান্ট, এই পাওয়ার প্ল্যান্টটা প্রতিদিন চালানোর জন্য আমাকে আসলে কত কেজি ইউরেনিয়াম লাগবে বলেছে, দেখো কত কেজি। তাহলে আমরা যদি এটাকে গ্রাম আকারে বের করে রাখি তাহলে কি এটা হবে না? গ্রাম আকারে বের করে রাখলে তো এটা হবে না ভাইয়া। তাহলে আমাদের যে কাজটা করতে হবে এটাকে আমাকে কেজিতে কনভার্ট করতে হবে। তাহলে 3 × 10⁻³ কেজি। তাহলে মাত্র আমাদের এতটুকু পরিমাণ ইউরেনিয়াম দিয়ে কিন্তু আমরা প্রতিদিনের কাজটা সেরে ফেলতে পারছি। চলো আমরা আমাদের পরবর্তী কোশ্চিনে যাই। কোশ্চিনটা খুবই সুন্দর একটা কোশ্চিন। কোশ্চিনে আমাদের যেটা বলেছে সেটা হলো যে আমাদের এখানে দুইটা মানে বর্তনী দুইটা পার্ট আছে, মাঝখানে আমাদের একটি ডায়োড আছে এবং সেই ডায়োডটা হচ্ছে জার্মেনিয়াম ডায়োড। ওকে, তো ডায়োডের এই বেসিক আশা করি তোমরা সবাই জানো যে এটা হচ্ছে আমাদের ডায়োডের চিহ্ন। এই ডায়োডে এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। এই ডায়োডের এ প্রান্তে যদি আমরা ব্যাটারির পজিটিভ প্রান্ত দিই তাহলে এই ডায়োডটা আমাদের ওপেন থাকবে, অর্থাৎ এটা সচল থাকবে, এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হবে। কিন্তু আমরা যদি এটা পোলারিটি চেঞ্জ করে দিই, আমরা এদিকে পজিটিভ না নিয়ে দুই দিকে আমার ব্যাটারির নেগেটিভ প্রান্ত দিই, তাহলে কিন্তু এটা ওপেন হয়ে যাবে, অর্থাৎ সুইচটা ওপেন হয়ে যাবে এবং এর ভিতর দিয়ে কোনো পরিমাণ তড়িৎ কিন্তু তখন প্রবাহিত হবে না। এটা আমরা বেসিকটা সবাই জানি। এবং আমাদের সিলিকন ডায়োডের ক্ষেত্রে কি পরিমাণ বিভব পতন হয় সেটা আমরা জানি, 0.7 ভোল্ট। জার্মেনিয়ামের ক্ষেত্রে হয় 0.3 ভোল্ট। এই জিনিসগুলো আমাদের বেসিক সবারই আশা করি জানা আছে। তো এখানে কি বলেছে, বলেছে যে আমাদের এই সিস্টেমটার, এই বর্তনীটার দুইটা সুইচ আছে, S1 এবং S2 সুইচ। এই S1 এবং S2 সুইচকে পৃথকভাবে বন্ধ করলাম। একবার আমি এটাকে বন্ধ করব, অর্থাৎ আমি সুইচটাকে একদম চালু করে দিলাম। এর পরের বার আমরা S2 সুইচকে বন্ধ করব, অর্থাৎ এই বর্তনীটাকে চালু করে দেব। সেক্ষেত্রে কারেন্ট এবং ভোল্টেজ কত? তো মজার বিষয় হচ্ছে কারেন্ট এবং ভোল্টেজ কার, আমার এই ডায়োডের না এই রোধের, কোনোটাই কিন্তু আমাকে এখানে বলে দেয় নাই। যেহেতু বলে দেয় নাই, তো আমরা যে কাজটা করব, আমরা এই ডায়োডের কারেন্টও বের করব এবং এই রোধের কারেন্টও বের করব, ঠিক আছে, এবং এই রোধের ভোল্টেজও বের করব। কারণ এর কারেন্ট এবং এর কারেন্ট তো সেম হবে, তাই না? এই বর্তনী যেহেতু সেম, তাই আর এটা ভোল্টেজ তো দেওয়াই আছে, তাই আমরা জার্মেনিয়াম ডায়োড এবং 5 ওহম 10 ওহমের ক্ষেত্রে কি ঘটনা ঘটে সেটা আমরা দেখব। তাহলে এখানে দুইটা কেস হবে। প্রথম কেস হলো এটা, যখন S1 আমাদের বন্ধ থাকবে। তাহলে S1 যখন বন্ধ থাকছে তখন আমার বর্তনীটা দেখতে কিরকম হবে ভাই, দেখো তো। তাহলে আমার এই পাশটা বন্ধ এবং এই পাশটা কি হয়ে থাকছে ভাই, খোলা থাকছে, 10 ভোল্ট, এবং এখানে আমাকে 10 ওহম দেওয়া আছে এবং এদিকে হচ্ছে আমাদের 5 ওহম এবং এদিকে আমাদের 5 ভোল্ট দেওয়া আছে। তো এখন আমাকে দেখতে হবে এখানে আমরা কি করব, এখানে আমরা দুইটা বর্তনী করব, একটা হচ্ছে আমাদের I1 এবং এই পাশটা হচ্ছে I2। এখানে আমরা দুইটা বর্তনী চিন্তা করলাম। এখন একটা জিনিস খেয়াল করো, এই পাশটা তো ওপেন, তাই না? তাহলে এই ভোল্টেজটা তো এই দিক দিয়ে যেতে পারছে না, তাহলে এটা একদম শর্ট সার্কিট হয়ে, মানে এটা ওপেন সার্কিট হয়ে আছে এই অংশটুকু। তাহলে এই অংশটুকু আমার এটার সাথে কোনো কানেক্টেড নাই। যেহেতু এই অংশটুকু আমার এটার সাথে কোনো কানেক্টেড নাই, তার মানে এই জিনিসটার ভেতর দিয়ে তো কোনো তড়িৎ প্রবাহিত হচ্ছে না ভাইয়া, তাই না? কারণ এই তড়িৎটা যদি ধরো তর্কের খাতিরে যায়ও, তড়িৎটা এদিকে যেহেতু এটা আসতে পারবে না, তার মানে এই ব্রাঞ্চে কোনো তড়িৎ প্রবাহিত হচ্ছে না। তাহলে আমরা ইজিলি এখানে বলে দিতে পারছি I1, ঠিক আছে না, 0 অ্যাম্পিয়ার। I1 0 অ্যাম্পিয়ার মানে কি? I1 0 অ্যাম্পিয়ার মানে হচ্ছে আমরা এটাকে লিখতে পারি যে I10 ওহম যে জিনিসটা, এর ভিতর দিয়ে 0 অ্যাম্পিয়ার যাচ্ছে, এবং একইভাবে I10 ভোল্টও আমরা বলতে পারি যে 0 অ্যাম্পিয়ার, তাই না? পুরো জিনিসটার ভিতরে কোনো তড়িৎ প্রবাহিত হচ্ছে না। খুবই ভালো কথা। এখন আমরা ভোল্টেজটা নিয়ে একটু যদি তাকাই তাহলে দেখতে পাবো যে 10 ভোল্টের দুই প্রান্তে, অর্থাৎ এই ভোল্ট যে কোষটা আছে তার দুই প্রান্তে, ব্যাটারির দুই প্রান্তে ভোল্টেজ তো সেম থাকবে 10 ভোল্ট। এখন এর ভিতরে কোনো ভিতর দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত যদি না হয়, এই রোধের দুই প্রান্ত দিয়ে যদি তড়িৎ প্রবাহিত না হয়, তাহলে এখানে কোনো বিভব পতন হবে না। যদি কোনো বিভব পতন না হয় তাহলে এই 10 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে ভাইয়া? 0 ভোল্ট। তাহলে আমাদের ডান পাশের কাজটা করা শেষ। এখন আমরা বাম পাশের অর্থাৎ S1 সুইচের অংশটা নিয়ে একটু কাজ করব। লক্ষ্য করলে দেখো আমার এখানে হচ্ছে নেগেটিভ আর এটা হচ্ছে আমাদের পজিটিভ। তো এবং আমার এই যে ডায়োডের এই পাশটা হচ্ছে পজিটিভ, এটা নেগেটিভ। তোমরা সবাই জানো, আমি একটু আগে আলোচনা করলাম, নেগেটিভ প্রান্ত থাকলে এই ডায়োডটা কি হয়ে যায়, ওপেন হয়ে যায়, অর্থাৎ এখানে আমাদের ওপেন সার্কিট হয়ে যাবে, অর্থাৎ এখান দিয়ে তড়িৎ প্রবাহিত হবে না। তার মানে এখানে বিদ্যুৎ যদি এভাবে আসে, যেহেতু এটা নেগেটিভ প্রান্ত তাই এখানে বাধা পাবে, অর্থাৎ এখান দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হবে না। অর্থাৎ এক্ষেত্রেও, অর্থাৎ I2 এর ক্ষেত্রেও আমার তড়িৎ প্রবাহের মান কত? 0 অ্যাম্পিয়ার। একইভাবে আমরা যদি 5 ওহমের কথা চিন্তা করি, তার ভিতরে তড়িৎ কত প্রবাহিত হবে? 0 অ্যাম্পিয়ার। এবং আমাদের যে
5 ভোল্টেজ আছে তার ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হবে 0 অ্যাম্পিয়ার। তো আমরা তো দেখতে পাচ্ছি 5 ভোল্টের দুই প্রান্তের বিভব পার্থক্য 5, কিন্তু আমার এই 5 ওহম এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে ভাইয়া? দেখো তো, এর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি আমরা দেখি যে আমাদের ভোল্টেজ V5 ওহম, যেহেতু এর ভিতর দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হচ্ছে না, তড়িৎ প্রবাহের মান যেহেতু 0, তার মানে এখানে যদি 5 ভোল্ট হয় এখানেও কিন্তু আমার 5 ভোল্ট, অর্থাৎ এখানে বিভব পার্থক্য কত হচ্ছে আমাদের 0 ভোল্ট। কিন্তু আমাদের এখানে এই যে ডায়োড, এই ডায়োডের কিন্তু বিভবের একটা পার্থক্য আছে। তোমরা খেয়াল করলে দেখবা এখানে আমাদের ব্যাটারির যে মাইনাস প্রান্ত এটা এখানে চলে যাচ্ছে এবং এটা এখানে যাচ্ছে। তাহলে এইটাকে যদি আমরা গ্রাউন্ড চিন্তা করি, এটা যদি 0 হয় তাহলে এটা হচ্ছে 5 ভোল্ট, তাহলে এই পুরাটাই কিন্তু হচ্ছে 5 ভোল্ট, কারণ তড়িৎ প্রবাহিত হচ্ছে না, কোনো বিভব পার্থক্য বা বিভব পতন হবে না, তাহলে এটাও 5 ভোল্ট। তাহলে এইটা আমাদের জার্মেনিয়ামে এটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। এখন পজিটিভ দিকে 0 আর নেগেটিভ দিকে যদি 5 ভোল্ট হয়, তাহলে আলটিমেটলি পজিটিভ মাইনাস নেগেটিভ আমার এখানে বিভব পার্থক্য কত? -5 ভোল্ট না? তাহলে এই যে আমার জার্মেনিয়ামে যদি আমরা দেখি যে এখানে বিভব পার্থক্য কত? -5 ভোল্ট। সিমিলারলি আমরা এখন S2 কে যদি বন্ধ করি তাহলে কি ঘটনা ঘটবে সেটা একটু দেখি। S2 কে যদি আমরা বন্ধ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের, যদি আমরা S2 কে বন্ধ করি তাহলে যে জিনিসটা হবে, S1 আমাদের ওপেন থাকবে, S2 আমাদের বন্ধ হয়ে গেল, জার্মেনিয়াম ডায়োড, এবং এখানে হচ্ছে আমাদের 10 ভোল্ট, এখানে হচ্ছে আমাদের 10 ওহম, এখানে হচ্ছে আমাদের কি 5 ভোল্ট, এবং এখানে হচ্ছে আমাদের 5 ওহম। ওকে, পরীক্ষায় মনে করো যে এত বেশি নোটেশন দেওয়ার দরকার নাই, তোমার জন্য মানে বোঝা যেটা সুবিধা তুমি ততটুকুই দিবা। ওকে, একইভাবে আমাদের এটা হচ্ছে I1 এবং এই অংশটাকে আমরা I2 দ্বারা নির্দেশ করলাম। তো এবার যদি আমরা I2 এর দিকে তাকাই তো দেখতে পাচ্ছি যে এটা ওপেন হয়ে আছে, যেহেতু ওপেন হয়ে আছে তাহলে তড়িৎ কিন্তু এখানে প্রবাহিত হচ্ছে না, যেভাবে আমরা এখানে I1 এর ক্ষেত্রে দেখেছিলাম S1 বন্ধ থাকলে। তাহলে I2 এর মান কত ভাই? এখানে হচ্ছে 0 অ্যাম্পিয়ার। I2 এর মান যদি 0 হয় তাহলে 5 ভোল্টের ভিতর দিয়ে কত তড়িৎ প্রবাহিত হবে? 0 অ্যাম্পিয়ার। একইভাবে আমাদের 5 ওহমের ভিতর দিয়ে কত? 0 অ্যাম্পিয়ার। খুবই ভালো কথা। এবং বিভব পার্থক্য কত ভাইয়া? আমাদের যে 5 ওহম এর দুই প্রান্তে যেহেতু তড়িৎ প্রবাহিত হচ্ছে না, তাহলে বিভব পতন 0, অর্থাৎ এটা 0 ভোল্টেজ। এবার আমরা এই অংশটার দিকে তাকাই, এখানে কিন্তু আমাদের সার্কিটটা ওপেন ছিল, বাট এখানে আমরা দেখো আমাদের এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে ব্যাটারি নেগেটিভ। এটা যদি আমাদের সেমিকন্ডাক্টর ডায়োডের দিকে তাকাই, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তাহলে পজিটিভের সাথে যেহেতু পজিটিভ আছে, নেগেটিভের সাথে নেগেটিভ, এবং আমরা জানি যে জার্মেনিয়ামকে অতিক্রম করতে হলে 0.3 ভোল্ট লাগবে, আমার কাছে আছে 10 ভোল্ট, তার মানে আমাদের যথেষ্ট পরিমাণ ভোল্টেজ আছে, অর্থাৎ এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হবে। তড়িৎ কিন্তু এদিকে আসতে পারবে না, কেন? কারণ এটা তো ওপেন, অর্থাৎ সুইচটা খোলা আছে, তাই না? তো এখন একটা জিনিস খেয়াল করো, তাহলে এক্ষেত্রে আমাদের তড়িৎ প্রবাহের মান কত হবে? তড়িৎ প্রবাহের মান, অর্থাৎ এই যে বর্তনী এর ভিতর তড়িৎ প্রবাহের মান হবে এই ভোল্টেজ, এবং এখানে আমাদের ভোল্টেজ ড্রপ হবে কত? 0.3। তাহলে 10 মাইনাস 0.3, এই ভোল্টেজটা আমাদের বাধা পাচ্ছে কার দ্বারা? এই শুধুমাত্র একটা রোধ দ্বারা। তাহলে সেটা দ্বারা ভাগ করলে কিন্তু আমাদের কাজটা হয়ে যাচ্ছে। তাহলে -0.3 ডিভাইডেড বাই 10 ওহম, তাহলে এটা আমার অ্যাম্পিয়ার হবে। তাহলে এটা তত তড়িৎ প্রবাহ হচ্ছে ভাইয়া 0.97 অ্যাম্পিয়ার। তাহলে ঠিক একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে কার ভিতর দিয়ে? এই 10 ওহম রোধের ভিতর দিয়ে আমার একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, কারণ একটা বর্তনীর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে। সেটা কত? 0.97 অ্যাম্পিয়ার। একইভাবে আমরা যদি বলি যে ওই ভোল্টেজ, অর্থাৎ আমার এই ব্যাটারির ভিতর দিয়েও কিন্তু সেম পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। ওকে, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এখন যেহেতু এর ভিতরে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে ভাই এখানে কি ঘটবে? তাহলে ভাই এখানে একটা বিভব পতন হবে, তাই না? তাহলে এই বিভব পতনের মানটা কত? তাহলে আমরা ভোল্টেজ 10 ওহমের কথা যদি চিন্তা করি, তাহলে একটা জিনিস খেয়াল করো, আমরা একটা অংশকে গ্রাউন্ড ধরে নিব। তো নেগেটিভ প্রান্তটাকে যদি গ্রাউন্ড ধরে নিই তাহলে এটা কত? 0। তাহলে এটা যদি 0 হয় তাহলে এই প্রান্ত এখানে বিভব কত ভাই? 10 ভোল্ট। তাহলে 10 ভোল্ট এখানে আসলো, আমাদের এর ভিতর দিয়ে যেহেতু তড়িৎ প্রবাহিত হলো, এবং আমরা জানি জার্মানিয়ামে বিভব পতন হয়, তাহলে 10 থেকে 0.3 যদি 0.3 বিয়োগ করি, তাহলে ঠিক এই বিন্দুতে আমাদের বিভব হচ্ছে 9.7, আর এখানে কত? 0। তাহলে এখানে বিভব পার্থক্য কত হচ্ছে ভাইয়া? 9.7 ভোল্ট। ওকে, তাহলে দেখো, আর আমাদের এই ব্যাটারি বিভব পার্থক্য কত কত? 10, তাই না? এবার দেখো, আমার এই যে জার্মেনিয়াম ডায়োড ছিল, এই জার্মেনিয়াম ডায়োডের এখানে আমরা দেখলাম যে আমাদের বিভব হচ্ছে 9.7, এবং এখানে আমাদের বিভব কত? এই বিভবটা না 10। তাহলে জার্মেনিয়ামের দুই প্রান্তের বিভব কত? তাহলে ভি অফ জার্মেনিয়াম হচ্ছে আমাদের কত?
ভোল্ট। তাহলে দেখলাম আমরা কত ইজিলি এই জিনিসটা সলভ করে ফেলতে পারলাম। এখানে আমি তোমাদেরকে বুঝাচ্ছিলাম বলে আমাকে একটু বেশি টাইম লেগেছে, বাট তোমরা ইজিলি এটা 3 মিনিটের মধ্যে কিন্তু সলভ করে ফেলতে পারবে। খুবই ইজি একটা জিনিস। আমার মনে হয় তোমাদের পরীক্ষা এখানে কারেন্ট ভোল্টেজ হয়তো নির্দিষ্ট করে কোনো একটা কম্পোনেন্টের কথা বলে দিয়েছে, কিন্তু এখানে আমি যেহেতু ওই অ্যাকচুয়াল প্রশ্নটা পাই নাই, তাই আমি তোমাদের সবগুলো এখানে বের করে দিয়েছি। তো চলো আমরা আমাদের পরবর্তী কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেন আমাদের আসছে হলো আমাদের যে সরল দোলক আছে সেখান থেকে। তো এখানকার একটু কনসেপ্ট আমরা একটু জেনে নিই। দেখো, আমার কাছে যদি একটা সরল দোলক থাকে, তাহলে এই সরল দোলকের ঠিক এই সাম্যাবস্থা কোনটা, মানে সরল দোলকের ঠিক মিডল অবস্থাটা, সেখানে আমাদের বেগের মান কি থাকে, সর্বোচ্চ থাকে না, বেগ এখানে ম্যাক্সিমাম থাকে। এবং ঠিক সাইডে অর্থাৎ তার যে বিস্তারের মান যদি এ হয়, এই জায়গায় তার যে যে বিভব শক্তি সেটার মান, এটা যদি পি দ্বারা দেখাই, তাহলে সেটার মান থাকে হলো ম্যাক্সিমাম। এখানে আমাদের ভেলোসিটি থাকে হলো 0। এটুক তো আমরা জানি, তাই না? তো এখন একটা কাহিনী ঘটেছে, প্রশ্নটা পড়ো। বলছে কোনো এসএইচএম অর্থাৎ সিম্পল হারমোনিক মোশন বা সরল ছন্দিত স্পন্দনের বিস্তারের মান আমার দেওয়া আছে, অর্থাৎ এই জিনিসটা এখান থেকে বিস্তার হয়ে 10 সেন্টিমিটার পর্যন্ত যায়। ভালো কথা। এখন বলছে সাম্যাবস্থা থেকে আমি বিস্তারের কাছাকাছি যাই নাই, ঠিক এই পজিশনে যখন আছে 6 সেন্টিমিটার দূরে, তখন এখানে কি করলো, তার যে বেগটা ছিল এই জায়গায় তো তার একটা বেগ থাকবে, তাই না? এখানে থাকবে ম্যাক্সিমাম বেগ এই জায়গায়, এখানে থাকবে 0 বেগ, আর এখানে একটা বেগ থাকবে 6 মিটার দূরে। ওই বেগের দ্বিগুণ বেগ আমি যখন তাকে দিলাম, তাহলে আগে যেখানে সে এখানে অর্থাৎ 10 সেন্টিমিটার যে থেমে যেত, এখন কি সেখানে থামবে না? কারণ তো আমি একটা বেশি বেগ দিয়ে দিয়েছি এই জায়গায়, যতটুকু বেগ এখানে থাকা উচিত তার থেকে বেশি দিয়েছি, তাহলে তার বিস্তারটা বেড়ে যাবে। এই যে নতুন বিস্তার A2, এটার মান কত সেটা আমাকে বের করতে বলেছে, তাই না? এটার জন্য আমাদের একটা সহজ, মানে এই সূত্রটা জানলে তোমার ম্যাথটা করা একদম ইজি, যে কোনো একটা নির্দিষ্ট পজিশনে আমার এই সরল দোলকের বেগ কত, সেটা ইকুয়াল টু আমরা কি জানি, ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার, অর্থাৎ বিস্তার মাইনাস ওই যে পজিশনটা সাম্যাবস্থা থেকে বা মূলবিন্দু থেকে সেটা কতটুকু দূরত্বে, সেটা এক্স এর মান, ঠিক আছে? এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রুট করলে ওমেগা দ্বারা গুণ করলে আমরা জিনিসটা পাবো। ঠিক এই একটা সূত্র দিয়েই কিন্তু আমরা ম্যাথটা 2 লাইনে সলভ করে ফেলতে পারবো। তাহলে আমরা সূত্রটা জানি, ভি ইকুয়াল টু কি, ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাই না? তাহলে এখন আমাদের এমন একটা পজিশন, এটা যদি আমরা সরল দোলক হয়, এই সরল দোলকের এই পজিশন এক্স দূরত্বে, তার দূরত্বটা সেম আছে এবং তার যে ওমেগাটাও এখানে সেম আছে, কিন্তু তার এখানে আমি বেগটাকে দ্বিগুণ করে দিয়েছি। তাহলে বেগটাকে যদি দ্বিগুণ করি, তার ওমেগা সেম আছে, কারণ সে যে সন্ধিত স্পন্দনে আসছিল সেভাবে আসছে, কিন্তু আগের এ আর এখনকার এ তো সেম থাকবে না, তাই না ভাইয়া? তাহলে আগে যদি A1 হয়, তাহলে এখন হবে কি A2 হোল স্কোয়ার মাইনাস, দেখো তার পজিশনটা কিন্তু সেম, আমি যখন তার বেগটাকে দ্বিগুণ করে দিয়েছি তার পজিশনটা এখানে কিন্তু সেম আছে, তাহলে এক্স স্কোয়ার। তাহলে এই দুইটা সমীকরণকে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা কি পাবো, হাফ ওমেগা ওমেগা কেটে যাবে, কারণ তাদের যে ফ্রিকোয়েন্সি সেটা কিন্তু সেম আছে। এবং আমাদের ফ্রিকোয়েন্সি যে সেম থাকবে সেটা আমরা বুঝতে পারছি কিভাবে, দেখো ভাইয়া, তার কারণ হচ্ছে আমরা সরল দোলকে টি ইকুয়াল টু কি জানি, আমরা সরল দোলকে টি ইকুয়াল টু জানি 2 পাই রুট ওভার এল বাই জি, তাই না? তাহলে এল এর মান যত বাড়ে আমার সরল দোলকের তার পর্যায়কাল তত বাড়ে, এবং জি এর মান যত কমে তত বাড়ে, তাই না? তাহলে আমাদের এখানে জি এর মানও আমরা কোনো চেঞ্জ করি নাই, এল এর মানও কোনো চেঞ্জ করি নাই। তাহলে আমরা যদি এখানে এই যে এই ববের ভর যদি বাড়াই বা এটাকে যদি একটু বেশি পরিমাণে বেগ দিই, তাহলে আমাদের আলটিমেটলি ওমেগা বা আমাদের পর্যায়কাল বা যে ফ্রিকোয়েন্সি এগুলো তো একটাও চেঞ্জ হবে না, তাই না? তাই আমরা এখানে ওমেগাটাকে সেম রেখেছি। তাহলে এখন ওমেগা ওমেগা যদি কেটে যায়, তাহলে উপরে কি ছিল, উপরে আমাদের পর্যায় বিস্তার কত ছিল ভাই, 10 সেন্টিমিটার। তো সবগুলো যেহেতু সেন্টিমিটার, তাই আমি এটা মিটারে আর কনভার্ট করছি না। তাহলে 10 স্কোয়ার, আর এক্স এর মানটা কত ভাইয়া, 6 সেন্টিমিটার দূরে, তাই না? তাহলে 6 স্কোয়ার। পরবর্তীতে আমাদের যে বিস্তার হবে সেটা আমরা বের করব, সেটা আমরা জানি না। যেহেতু আমরা এটা এখনো জানি না, তাহলে এখানে আমরা A2 রাখলাম, আর এটা হচ্ছে 6 স্কোয়ার। তাহলে একটা জিনিস খেয়াল করো ভাইয়া, আমরা যদি উভয় পক্ষকে এভাবে বর্গ করি, তাহলে আমাদের এখানে কি দাঁড়ায়, তাহলে এ পাশে আমরা যদি নিয়ে চলে আসি, তাহলে A2 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার, এ পাশে 2 স্কোয়ারকে বর্গ করলে কত হয়, 4 ইন্টু 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার, তাই না? তাহলে এটাকে আমরা যদি এখন ক্যালকুলেশন করি, A2 ইজ ইকুয়াল টু আমাদের যেটা দাঁড়ায় সেটা হচ্ছে রুট ওভার আমাদের এখানে 4 ইন্টু 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার
প্লাস 6 স্কোয়ার, এটা আমরা ডাইরেক্ট ক্যালকুলেটরে বসাবো। এখানে আমরা সেন্টিমিটারে ডাইরেক্ট A2 এর মানটা পেয়ে যাব। A2 এর যে মানটা আমরা এখানে পাচ্ছি সেটা হচ্ছে 17.088 সেন্টিমিটার। দেখলে ভাই প্রশ্নটা কতটা ইজি, এবং এটাই হওয়া উচিত ছিল, তাই না? তার কারণ হচ্ছে আমরা দেখলাম যে আগে তো 10 সেন্টিমিটার সাম্যাবস্থা ছিল, তাই না, তার বিস্তারটা, কিন্তু এখন তার বিস্তারটা বেড়ে যাবে। কেন বেড়ে যাবে ভাইয়া? তার কারণ হচ্ছে আমি যেহেতু দ্বিগুণ বেগ দিয়েছি, তাহলে বোঝা গেল যে আমাদের অ্যান্সারটা ঠিক আছে। চলো আমরা আমাদের পরবর্তী কোশ্চিনে যাই। পরবর্তী কোশ্চিনটা খুবই সহজ। এখানে আমাদের যে জিনিসটা বলেছে সেটা হলো যে আমার কাছে 3 অ্যাটমসফিয়ারিক চাপ 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গড় মুক্ত পথ কত সেটা বলতে চাইছে। এটা স্ট্রেট ফরওয়ার্ড একটা কোশ্চেন, তাই না? তো গড় মুক্ত পথ জিনিসটা কি, চলো আমরা একটু ফিল করি। জিনিসটা হচ্ছে এরকম যে আমাদের এটা যদি একটা বয়াম হয় বা এটা যদি একটা পাত্র হয়, এর ভিতরে অনেকগুলো কণা থাকে। তো একটা কণাগুলো তো একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত আছে, তাই না? তো প্রথমে এই কণাতে এর সাথে সংঘর্ষ করলো, তারপরে এর সাথে করলো, তারপরে এর সাথে, তারপরে এর সাথে। দেখো এই সংঘর্ষের যে পরিমাণগুলো x1 x2 x3 x4 x5 এগুলো কিন্তু সমান না, বিভিন্ন মানে পরিমাণ থাকে। তো এই সবগুলোকে যদি আমরা যোগ করতাম, এই যোগ করার পরে ধরো n সংখ্যক যোগ করার পরে আমরা যদি ওটাকে ভাগ করতাম, তাহলে যে গড় মানটা আসতো সেটা হচ্ছে আমাদের গড় মুক্ত পথ। তো সেটার আমাদের একটা এক সূত্র থাকে, অনেকগুলো সূত্র আছে। ম্যাক্সওয়েলের যে সূত্র সেটা হচ্ছে 1/√পাই আমাদের প্রতি একক আয়তনে অণুর সংখ্যা, যে একক আয়তনে অণুর সংখ্যা ইন্টু তার যে অণুর যে ব্যাস সেটাকে সিগমা দ্বারা প্রকাশ করা হয় স্কোয়ার। এটাকে আমাদের গড় মুক্ত পথ হিসেবে লেখা হয়। এটা হচ্ছে ম্যাক্সওয়েলের সূত্র। কোনো সূত্র বলা না থাকলে আমরা এই সূত্রটা ইউজ করব। তো চলো আমরা সেটা সলভ করে ফেলি। গড় মুক্ত পথের যে সমীকরণ সেটা আমরা জানি, ফর্মুলাটা আমরা ম্যাক্সওয়েলের সমীকরণটা ইউজ করব। ঠিক আছে, আমাদের যদি কিছু বলে না দেওয়া থাকে আমরা ম্যাক্সওয়েলের সূত্র ইউজ করব। √2 ইন্টু পাই এন ইন্টু এন প্রাইম দিলাম আমরা এটাকে সিগমা স্কোয়ার। এই জিনিসটা কি পাই এটা তো আমরা জানি, √2 পাই আর এন হচ্ছে যে প্রতি একক আয়তনে অণুর সংখ্যা, আর সিগমা হচ্ছে কি, সিগমা হচ্ছে আমাদের যে আণবিক ব্যাস সেটার মান। ঠিক আছে, আমাদের যে অণুগুলো আছে তার যে ব্যাস সেটাকে আমরা সিগমা দ্বারা লিখে থাকি। তো এখানে কি কি দেওয়া আছে দেখো তো ভাই, √2 আমরা জানি, পাই আমরা জানি, সিগমার মান জানি, তাই না? আণবিক ব্যাস যেহেতু বলে দিয়েছে, ব্যাসার্ধ যেহেতু বলে দিয়েছে, তাহলে ব্যাস সমান কি হবে, 2 × 10⁻⁻10, তাই না, ইন্টু হোল স্কোয়ার। এখন আমরা এন প্রাইমের মান জানি না, অর্থাৎ একক আয়তনে কি পরিমাণ আমার অণু আছে সেটা আমরা জানি না, কিন্তু আমাদের চাপ জানি এবং টেম্পারেচার জানি। এখান থেকে আমাদের কোন সূত্র মাথায় আসছে বলো তো ভাইয়া? PV = nRT, তাই না? PV = nRT, এখানে হচ্ছে আমাদের n মোল সংখ্যা, তাই না? তো এই মোল সংখ্যা যদি আমরা পাই, সেখান থেকে আমরা অ্যাভোগাড্রো সংখ্যা গুণ করে অণু সংখ্যাটা পেয়ে যাব। তাহলে যেহেতু একক আয়তন নিয়ে আমাদের কাজ করতে বলছে, তাহলে আমাদের ভি এর মান ইকুয়াল টু কি দিব, 1। তাহলে আমাদের এখানে মোল সংখ্যা ইকুয়াল টু কি পাচ্ছি ভাইয়া, P/RT, তাই না? এখন একটা জিনিস খেয়াল করো, এন হচ্ছে আমাদের মোল সংখ্যা, তাহলে আমাদের এটা হচ্ছে যে একক আয়তনে মোল সংখ্যা। তাহলে ওই মোল সংখ্যাকে যদি আমরা অ্যাভোগাড্রো যে সংখ্যা আছে সেটা দ্বারা গুণ করি, তাহলে আমরা আমাদের একক আয়তনে অণু সংখ্যা পেয়ে যাব না? তাহলে আমরা কি পেলাম, P/NA/RT। তাহলে এন প্রাইমের এই মানটা আমরা এখানে বসাই দেব। ঠিক আছে, তাহলে 1/√2 ইন্টু পাই ইন্টু 2 × 10⁻⁻10 হোল স্কোয়ার। এন প্রাইমের মান কত, পি এর মান কত ভাই, এখানে চাপ কত বলো তো, 3 অ্যাটমসফিয়ার, তাই না? তাহলে 3 অ্যাটমসফিয়ারিক ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 3 × 10 13 25, 6.02 × 10⁻, কত, 23, তাই না? এটা পেয়ে গেলাম। এখন আমাদের নিচে লাগবে হচ্ছে আর এবং টি। এই যে আরটি, এই আরটি যেহেতু ভাগ আছে, তাহলে এটাকে আমরা উপরে উঠে নিতে পারি। আর এর মান হচ্ছে, আমরা সব যেহেতু এসআই একক নিয়ে কাজ করছি, 8.314। আমাদের টেম্পারেচার হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 273 সাথে 100 গুণ করলে কত হয়, 373 কেলভিন। তাহলে পুরো জিনিসটা আমরা ক্যালকুলেটর বসাই দেবো। ক্যালকুলেটর বসাই দিয়ে আমরা যে মানটা পাই সেটা হচ্ছে 9.5358 ইন্টু 10⁻⁻8 মিটার। ঠিক আছে, তাহলে দেখো এত ক্ষুদ্র হচ্ছে আমাদের গড় মুক্ত পথের পরিমাণ। তাহলে দেখলে ভাই ম্যাথটা কত ইজি। চলো আমরা আমাদের 12 নম্বর কোশ্চিনে যাই। 12 নম্বর কোশ্চিন কি বলছে, বলছে দুইটা ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলো একই সাথে 1 মিলিমিটার ব্যবধান বিশিষ্ট দুইটা চিরের উপর, দেখো এই যে দুইটা চিরের কথা বলেছে, তার মানে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে আমাদের ইয়াংয়ের ডি চিরের কথা বলছে, অর্থাৎ আমাদের এখানে উপরিপাতন হবে। ওকে, এখন বলছে কি চির হতে এত মিটার দূরত্বে পর্দা আছে,
এবং সর্বনিম্ন কত দূরত্বে দৌড়া সমাপাতিত হবে। চলো জিনিসটাকে একটু ফিল করার ট্রাই করি। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের পর্দা এবং এখানে আমাদের ইয়াংয়ের ডিচির আছে, ঠিক আছে। তো দুই ধরনের আমরা আলো দিলাম। তো ল্যামডা ওয়ান যখন আলোতে আমরা ইউজ করছি, এই আলোটা ইউজ করার কারণে আমাদের অনেকগুলো দৌড়া তৈরি হবে। ধরো এই যে দৌড়া, এরকম দৌড়া হলো, এখানে দৌড়া হলো এবং এরকম অনেকগুলো দৌড়া হলো, উজ্জ্বল দৌড়া। এবং আমরা যখন ল্যামডা টু ইউজ করব তখন আমার দৌড়াটা কোথায় হচ্ছে দেখো, আমাদের দৌড়াটা একটু অন্য জায়গায় হবে। একটা এখানে হলো, একটা আরেকটু এখানে এবং আরেকটা ঠিক এর উপর চলে গেল, ঠিক আছে। এখন চিন্তা করো, এটা হচ্ছে আমাদের কি বলা যায়, এটা হচ্ছে আমাদের এটাকে আমরা ধরো আমাদের মূল বিন্দু, ধরো এটা ইকুয়াল টু আমাদের জিরো বিন্দু, ঠিক আছে, এক্স ইকুয়াল টু এক্স জিরো। তো এখন দেখতে পেলাম যে আমার যখন ল্যামডা ওয়ান ইউজ করছি, এটার জন্য এটা হচ্ছে প্রথম দৌড়া, এটা দ্বিতীয় উজ্জ্বল দৌড়া, তৃতীয় উজ্জ্বল দৌড়া। এবং আমরা যখন এই তরঙ্গদৈর্ঘ্য ইউজ করছি, এই তরঙ্গদৈর্ঘ্য ইউজ করার সময় এটা হচ্ছে আমাদের প্রথম উজ্জ্বল দৌড়া, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় উজ্জ্বল দৌড়া, এটা হচ্ছে 3 নম্বর উজ্জ্বল দৌড়া। আমরা এখানে দেখতে পাচ্ছি 3 নম্বর উজ্জ্বল দৌড়াতে গিয়ে এদের উভয়ের ক্ষেত্রে মানটা কিন্তু সেম হয়ে যাচ্ছে, তাই না? এই দূরত্বটা সেম, আর দূরত্ব যখন সেম হবে তখন তারা কি একে অপরের সাথে উপরে পাতিত হবে। তাহলে আমরা সিমিলার কাজটাই করব, এখানে এই কনসেপ্টটাই ব্যবহার করব যে দূরত্ব যদি সেম হয়ে যায় তাহলে আমরা বুঝবো তারা সমাপতিত হয়েছে। এবং কততম দূরত্বে গিয়ে, অর্থাৎ এন এর মান কতর জন্য বা কত দূরত্ব গিয়ে হচ্ছে সেটা বের করা হচ্ছে আমাদের এখানে টার্গেট, যে কোথায় যে তারা সমাপতিত হচ্ছে। তো দেখো আমরা জানি উজ্জ্বল দরার সূত্র কি ছিল, 2n ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a, তাই না? তো যেহেতু আমাদের ভাইয়া এখানে 2 আর 2 আছে, তাই আমরা এখানে কেটে দিলাম, কারণ যেহেতু এটা জোড় সংখ্যক তাহলে আমরা যদি কেটে দিই তাহলে আমরা এখানে একটা জিনিস পাচ্ছি আমাদের শর্ত অনুযায়ী, যে কততম দৌড়া ওটা তো আমরা জানি না, তাই না? তো দেখো যে সব সময় যে একই সংখ্যক দৌড়াতে হবে সেটা কিন্তু না। তাহলে আমাদের যেটা 5200 অ্যামস্ট্রং দৈর্ঘ্যের যে তরঙ্গ দৈর্ঘ্য, তার জন্য আমার যে দৌড়ার যে সংখ্যা সেটা বেশি লাগতে পারে এবং এটার জন্য আমার কম লাগবে। তো সেটা আমরা n1 ধরেছি এবং ইন্টু আমাদের কি ল্যামডা ওয়ান। কিন্তু দেখো আমাদের মধ্যবর্তী যে দূরত্ব, পর্দা হতে মধ্যবর্তী দূরত্ব ডি, সেটা তো সমান, তাই না? তো ডি আমরা এখানে সমান রাখলাম ডিভাইডেড বাই এ, এর মধ্যবর্তী অর্থাৎ চিরের মধ্যবর্তী দূরত্ব সমান। পরবর্তী ক্ষেত্রে পরের তরঙ্গ দৈর্ঘ্যের জন্য কততম পয়েন্টে যে এটা মিলবে সেটা আমরা জানি না, তো সেটা আমরা লিখলাম n2। ওপরে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা টু ডি ডিভাইডেড বাই এ। তো এখান থেকে আমাদের ডি এবং এ কাটাকাটি চলে যাচ্ছে, তাই না? তাহলে এখান থেকে আমরা n1 ডিভাইড বাই n2 যদি লিখতে চাই তাহলে আমাদের কি থাকে দেখো তো, ল্যামডা টু ডিভাইড বাই ল্যামডা ওয়ান। ল্যামডা টু ডিভাইডেড বাই ল্যামডা ওয়ান যদি আমরা এখানে বসাই দিই তাহলে এটা যে মানটা আসে সেটা হচ্ছে কি 5/4। এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় যে আমার এই যে ল্যামডা ওয়ান তরঙ্গ দৈর্ঘ্য, যেটা এই তরঙ্গ দৈর্ঘ্যের আলো একটা নির্দিষ্ট জায়গায় মিলবে, যেখানে মিলবে এই তরঙ্গদৈর্ঘ্যের আলো ওই জায়গায় মিলবে, বাট আমার এই তরঙ্গদৈর্ঘ্যের জন্য সেটা হবে হচ্ছে পঞ্চম উজ্জ্বল দৌড়া, আর এই তরঙ্গদৈর্ঘ্যের জন্য হবে সেটা হচ্ছে চতুর্থ উজ্জ্বল দৌড়া, ঠিক আছে? কিন্তু এই দূরত্বটা হচ্ছে সেম, এই মূলবিন্দু থেকে দূরত্বটা হচ্ছে সেম। আর এটা হচ্ছে আমাদের পর্দা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পর্দা। এটা হচ্ছে আমাদের সে ফিল করা জিনিসটা। তোমরা এত ফিল না করে কিন্তু ম্যাথ করতে পারবা, বুয়েটে মিলে দিয়ে আসতে পারবা, কিন্তু আসলে আরেকটু যদি যেটা হচ্ছে বিকাল যে কোশ্চেনগুলো তোমরা কিন্তু অনেক সময় মানে গোলাই ফেলতে পারো, এর জন্য ফিল করার ট্রাই করবো ফিজিক্সের কোশ্চেনগুলো। ওকে, তাহলে আমরা এখানে পেয়ে গেলাম n1 এবং n2 এর মান কত। তাহলে এখানে n1 হচ্ছে 5 আর n2 হচ্ছে আমাদের 4, ঠিক আছে? তাহলে আমাদের এখানে আলটিমেটলি লাগবে কি, আমাদের লাগবে হচ্ছে দূরত্ব। তো যে কোনো একটা দিয়ে আমরা দূরত্ব বের করে ফেলতে পারি। তো আমরা যেটা দেখলাম যে 2n1 ইন্টু ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a, তাই না? তো n এর মান কত, n1 এর যদি আমরা চিন্তা করি তাহলে 5, আর ল্যামডা ওয়ান যেহেতু ল্যামডা ওয়ানের মান যেহেতু বসাইছি সেটা কত 5, 5200 অ্যামস্ট্রং। অ্যামস্ট্রং ইকুয়াল টু মানে কি 10⁻⁻10 ইন্টু আমাদের ডি এর মান কত ছিল 1.2 মিটার এবং ডিভাইডেড বাই আমাদের 2 কেটে গেল, এর মান কত 1 মিলিমিটার, তা 10⁻³ তাহলে এখান থেকে আমাদের মিটার আসবে। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যে মানটা আসে সেটা হচ্ছে 5200 ইন্টু 10⁻⁻10 ইন্টু 1.2 ডিভাইডেড বাই 10⁻³ এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা মান আসে হলো 3.12 ইন্টু 10⁻³ মিটার, বা এটাকে যদি আমরা মিলিমিটারে কনভার্ট করি তাহলে হচ্ছে 3.12 মিলিমিটার। তাহলে আমরা বুঝতে পারছি সর্বনিম্ন কত দূরত্বে দৌড়া সমাপতিত হবে। সর্বনিম্ন কথাটা কেন বললো, কারণ এখানে তারা মিলিত হয়েছে
এর মানে এ না যে এই জিনিসটা এর ছাড়া এদিকে আর মিলিত হতে পারবে না, এদিকে আরও অনেক ইনফিনিটি টাইম অনেকগুলো জায়গায় তারা মিলিত হবে, কিন্তু সর্বনিম্ন যে দূরত্ব সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত দূরত্ব, সেটা হচ্ছে এক্স, এবং সেটাই কিন্তু আমরা এখানে বের করেছি। ওকে, তাহলে দেখো আমাদের প্রশ্নগুলো কিন্তু খুবই ইজি ছিল, তাই না? তাহলে দেখো আমরা জানি যে ফিজিক্সে আমাদের 2023-24 সেশনে মোট 13টা কোশ্চেন ছিল, বাট আনফর্চুনেটলি আমি 13 নম্বর কোশ্চেনটা কালেক্ট করতে পারি নাই। আমি 12টা কোশ্চেন এখন পর্যন্ত কালেক্ট করতে পারছি এবং তোমাদের সেটা ভিডিও দিলাম। তোমরা যদি কেউ 13 নম্বর কোশ্চেনটা পেয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে জানাবা, আমি ওটা সলভ ওখানে দিয়ে দেওয়ার ট্রাই করব। তো এ ছিল আমাদের 2023-24-এর ফিজিক্স কোশ্চেনগুলো। তোমরা দেখবে ম্যাক্সিমাম কোশ্চেনই কিন্তু আমাদের ইজি ছিল, তাই না? আমাদের মেন প্রবলেমটা হয় আমরা কনসেপ্টগুলো ভুলে যাই, মাথা ঠান্ডা থাকে না, ফিল করি না। বেসিকগুলো যদি আমাদের ক্লিয়ার থাকে, স্ট্রং থাকে এবং আমরা যদি ফিল করতে পারি তাহলে কিন্তু পেরে যাব। এখানে একটা দুইটা কোশ্চেন ছিল যেগুলো কঠিন, কিন্তু ওই কঠিন কোশ্চেনগুলোর জন্য আমাদের খুব একটা টেনশন করার দরকার নাই। আমরা যদি মেনগুলো পারি দেন ওগুলো আমাদের বোনাস হিসেবে কাজ করবে, এবং যারা বোনাসটা পারবে তাদের পজিশনটা একটু আগায় রাখবে, ঠিক আছে? তো প্রথমত আমরা বেসিকগুলো ক্লিয়ার করব, দেন আমরা হার্ড কোশ্চেনগুলো প্র্যাকটিস করবো, প্রবলেম সলভিং স্কিলগুলো ডেভেলপ করার ট্রাই করব। আমি চেষ্টা করেছি তোমাদের সবগুলো কোশ্চেনগুলো এখানে নিয়ে আসার। এখানকার যে কোশ্চেনগুলো তার ভ্যালুগুলো হয়তো চেঞ্জ হয়ে যাবে, বাট মেন যে কনসেপ্ট আশা করি আমাদের মেন কোশ্চেনের সাথে মিলবে, কারণ বুয়েট এখনও যেহেতু প্রশ্নটা রিলিজ করে নাই। তো তোমাদের সবাইকে ধন্যবাদ আজকের ক্লাসটা করার জন্য। যে কোনো ধরনের মতামত তোমরা আমার কমেন্ট বক্সে জানাবা, আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবা। ধন্যবাদ সবাইকে।